আদনান, তুমি একটু 2 মিনিট ওদেরকে একটু একটু ডিরেকশন দাও, আমি আসতেছি। হ্যাঁ, 2 মিনিট। আদনান ভাই, ভাই একটু 1 মিনিট 2 মিনিট কথা বলেন, আমি আসতেছি একটু। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে একটু। আচ্ছা স্টুডেন্ট ভাইয়ারা, তোমরা হচ্ছে অনেকেই সাউন্ড নাই লিখতেছো ভাইয়া, 2 মিনিটের মধ্যে তোমাদের ক্লাস স্টার্ট করবে। তো এটা নিয়ে তোমাদের আর লেখার প্রয়োজন নাই। আর অনেকেই বেশ কয়েকজন লিখছে আগামীকালকে তোমাদের সলভ ক্লাস বা জিকে ক্লাস, কালকে হচ্ছে তোমাদের সলভ ক্লাস হবে। তোমাদের দেখবে আগের ক্লাসে বলে দেওয়া হয়েছে যে আগামীকালকে তোমাদের 3টা থেকে সলভ ক্লাস হবে। তোমরা যে উইকলি পরীক্ষাগুলো দিয়েছিল এই 3টা উইকের সলভ ক্লাস হবে। আর তোমাদের জিকে ক্লাস, ইংরেজি ক্লাস এগুলো হচ্ছে পরবর্তীতে হবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই, জিকে ক্লাস, ইংরেজি ক্লাস সব ক্লাসই হবে, তোমাদের আমরা জানাবো। তো আগামীকালকে হচ্ছে আমাদের সলভ ক্লাস। তোমাদের সলভ ক্লাস কয়টায় জিজ্ঞেস করি? তোমাদের সলভ ক্লাস হবে 3টায়। হ্যাঁ, 3টা থেকে তোমাদের সলভ ক্লাস হবে। ভাইয়া, জি ভাইয়া। কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাস আমরা শুরু করে দিই। যাই হোক, আমাদের 1-2 মিনিট একটু লেট হয়ে গেল, তোমরা রেস্ট নিয়ে নিলা। আশা করি সবাই তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে ক্লাসের জন্য। আজকে আমাদের অনুজীব চ্যাপ্টার, অনুজীবের 3টা চ্যাপ্টার একসাথে আছে। এই 3টা চ্যাপ্টারকে আমরা একসাথে একটু কনজেস্ট করছি, যে ভার্সিটিতে আসার উপযোগী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখানে। আর তোমাদের তো ভাইরা ডিরেকশন দিয়ে দিছে, তোমরা কিউএনএ বক্সে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে টপিক রিলেটেড, সেটা তোমরা কোশ্চেন করো ভাইয়া। হ্যাঁ, ওকে। আমাদের অণুজীবের ক্ষেত্রে, অণুজীব বলতে তোমরা জানো যে মাইক্রো অর্গানিজম বা ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলাকে বোঝানো হয়। তো এই অণুজীবের মধ্যে কেউ আছে আবার যাদেরকে আমরা আহ, কখনো জীব বলি, আবার জীব বলিও না, যাদেরকে আমরা জীবের কাতারে ফেলি। কিছু আবার দেখবা অন্য কিছু পরজীবী আছে যেগুলোকে আমরা অণুজীব বলি। সো এই চ্যাপ্টারে তোমাদের 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে একদম ছোট, যেটা ভাইরাস। এরপরে তার চাইতে একটু বড় হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে আরেকটু বড় আমরা, সেটা হচ্ছে ম্যালেরিয়া, পরজীবী নিয়ে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। তো এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আসি ভাইরাসের মধ্যে। সো এই ভাইরাস জিনিসটা কি এইটা আগে বোঝা লাগবে। তো একটা জিনিস মনে রাখবা, কোষ যদি হইতে হয়, মানে একটা জিনিসকে যদি আমরা জীব বলতে চাই, তাইলে তার মধ্যে অবশ্যই মাইটোকন্ড্রিয়া বা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো থাকা লাগবে। কারণ তোমরা জানো সাইটোপ্লাজমের মধ্যে প্লাস্টিড থাকে, খাবার তৈরি হয়, অথবা সাইটোপ্লাজমে এটিপি তৈরি হয়। মেইনলি হচ্ছে শক্তি নিজে নিজে তৈরি করার ক্ষমতা থাকতে হবে। তো এই ভাইরাসের মধ্যে নিজে নিজে শক্তি তৈরি করার কোনো ক্ষমতা নাই, কারণ তার মধ্যে সাইটোপ্লাজম নাই, তার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া নাই।
সো এই জন্য ভাইরাসকে আমরা সাধারণত জীব বলি না, আবার কিছু কিছু কারণে তাকে আমরা জীব বলিও। সো এই ভাইরাসের ক্ষেত্রে প্রথম মনে রাখবা যে কি কি জিনিস নিয়ে সে গঠিত, আমরা সেগুলো আগে দেখা লাগবে। সো এই ভাইরাসের ক্ষেত্রে তো এই যদি একটা ভাইরাসের ছবি আমরা দেখি এখানে, ধরো এটা করোনা ভাইরাস, মাঝখানে তুমি দেখবা এরকম একসূত্রক একটা জিনিস পাওয়া যায়। সো এই বাইরের দিকের যে স্ট্রাকচারটা পাওয়া যায়, বাইরের দিকে এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে প্রোটিন। আর ভিতরের দিকে যে স্ট্রাকচারটা পাওয়া যায় একটা ভাইরাসের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো নিউক্লিক অ্যাসিড দুই রকম হয়, হয় ডিএনএ অথবা আরএনএ। তাহলে ভাইরাসের মধ্যে দুইটা স্ট্রাকচারই থাকবে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে একটার মধ্যে হয় ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে। মনে রাখবা একটা ভাইরাসের মধ্যে একসঙ্গে কখনোই ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকবে না। তো একটা ভাইরাসের মধ্যে যদি ডিএনএ থাকে তখন তার নাম বলি ডিএনএ ভাইরাস, আর যদি আরএনএ থাকে তাইলে আমরা বলি আরএনএ ভাইরাস। তাহলে ভাইরাসের প্রধানত দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, একটা কি তোমরা জানলা, একটা হচ্ছে প্রোটিনের লেয়ার, আর বাকিটা হচ্ছে ভিতরের ক্ষুদ্র একটা অংশ যেটাকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। তাহলে তুমি দেখো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এই দুইটাই মেইন জিনিস। আর নিউক্লিক অ্যাসিড হিসেবে তোমরা জানো হয় ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। এটা অতি আণুবীক্ষণিক, আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে এটাকে। বাধ্যতামূলক পরজীবী, এই লাইনটা বোঝার দরকার আছে। বাধ্যতামূলক পরজীবী কাকে বলি আমরা? মনে রাখবা যে সকল জীব তোমরা জানো খায় দায় কিন্তু অন্যকে বাস দেয়, আমার ঘরেই খাবে আমাকেই বাস দিবে, এটাকে আমরা পরজীবী বলি, তাই না? তো মনে রাখবা কিছু 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 জিনিস আছে, কিছু কিছু পরজীবী আছে যারা পরজীবী হয়ে থাকতে পারে, আবার উপযুক্ত পরিবেশ পেলে নিজে নিজেও বাঁচতে পারে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে তার বাঁচতে গেলে অবশ্যই অবশ্যই একটা পোষক থাকা লাগবে, যার দেহ থেকে সে পুষ্টি শোষণ করবে। তো যারা এরকম, তাদের বাঁচতে গেলে অবশ্যই অবশ্যই কারো সহযোগিতা লাগে, তাদেরকে আমরা বলি বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস এরকম জীবদেহের অভ্যন্তরে তারা রোগ সৃষ্টি করে সক্রিয় হয় তখন, আর জীবদেহের বাইরে নিষ্ক্রিয়। জীবদেহের ভিতরে গেলে কি করে, ধরো আমাদের দেহে ভাইরাস প্রবেশ করছে, তখন আমাদের সাইটোপ্লাজম, আমাদের মাইটোকন্ড্রিয়া এইগুলাকে ব্যবহার করে তখন সে এটিপি তৈরি করবে, তখন সে বাঁচার জন্য শক্তি তৈরি করতে পারে, নিজে নিজে সে পারে না। এই জন্য সেটাকে আমরা বলি বাধ্যতামূলক পরজীবী। এবং জীবদেহের বাইরে তো সে এটিপি তৈরির কোনো মাধ্যম পায় না, সে নিষ্ক্রিয় থাকে। তখন তুমি ভাইরাসকে লাথি দেও, ভাইরাসের উপরে থুতু ফেলো, ওই ভাইরাস তোমাকে কিছু বলবে না। আবিষ্কারের ক্ষেত্রে দুইটা নাম নিয়ে তোমাদের সবসময় পেচ লাগবে এখানে। তুমি দেখবা ভাইরাসের আবিষ্কারকের নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। ভাইরাসের আবিষ্কারকের নাম হচ্ছে আইভানোভস্কি। এই জন্য ভাইরাসের জনকও বলা হয় আইভানোভস্কিকে। জনক মানে বাবা, তোমরা জানো। তাহলে ভাইরাসের বাবার নামকে যদি কেউ কোশ্চেন করে তাহলে কি দিবা? আইভানোভস্কি। এখন তুমি দেখো ভাইরোলজি মানে হচ্ছে যে জায়গায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, ভাইরাসের জন্ম, মৃত্যু, বিবাহ, শাদী, রোগ বালাই, এগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় তারে বলি আমরা ভাইরোলজি। তাহলে ভাইরোলজির জনক কিন্তু স্ট্যানলি। এই দুইটা নাম নিয়ে পেচ লাগবে, ভাইরাসের জনক আর ভাইরোলজির জনক, এই দুইটা নিয়ে পেচ লাগাবা না। এরপরে টি2 ভাইরাস, তুমি দেখো টি দিয়া মিল আছে, তুমি দেখো টোয়ার্ড টি2 ভাইরাস আবিষ্কারণ, টোয়ার্ড টি2 ভাইরাস। এছাড়া তুমি এই নামটা পড়ো, অ্যাডলফ মায়ার, এটা হচ্ছে টিএমবি ভাইরাস আবিষ্কার করেন। আর এই জিনিসটা তুমি অনেক চ্যাপ্টারে পড়বা, এটা দেখো মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে যে কোনো চ্যাপ্টারে গেলে এডওয়ার্ড জেনার বসন্ত, মেইনলি গুটি বসন্ত রোগের টিকা, সরি উনি বসন্ত রোগের টিকা, শুধু বসন্ত, জেনার বসন্ত রোগের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এটা অনেক জায়গায় তুমি পাবা বইয়ের মধ্যে, এজন্য আমি এইখানে ফোকাস করলাম না। মেইনলি তুমি এইটা নিয়ে পেজ লাগবে, এই দুইটা নিয়ে পেজ লাগবে। আর তুমি দেখবা টিওয়ার্ড টি2 আবিষ্কার করেন, টি2 ভাইরাস। জীবীয় বৈশিষ্ট্য কি? সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটা জীব সবসময় সংখ্যা বৃদ্ধি করতে পারে, এই জন্য তারে বলি আমরা জীবীয় বৈশিষ্ট্য। তার ভিতরে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, আমাদের দেহের ভিতরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ আছে। ভাইরাসের ভিতরে ডিএনএ অথবা আরএনএ পাওয়া যায়, এই জন্য তারে জীব ধরা যায়। সে বাধ্যতামূলক পরজীবী। সাধারণত পরজীবীরা জীব, সকল পরজীবী জীব। এই জন্য সে যেহেতু পরজীবী, পরজীবী হিসেবে সে জীবের বৈশিষ্ট্যটা বহন করে। ভাইরাসের মধ্যে মিউটেশন হয়, এটা কিন্তু জীবের বৈশিষ্ট্য। মিউটেশন মানে কি? ধরো এই একটা ডিএনএ, তোমরা জানো ডিএনএ যখন প্রতিলিপন হয় তখন ডিএনএ এর নাইট্রোজেন বেস, ধরো এখানে আছে এ টি জি, আর প্রতিলিপন করার সময় হয়ে গেল এজিটি। একটু দেখো এটিজি ছিল এইখানে, আর নতুন তৈরি হওয়ার সময় এজিটি হয়ে গেল। মানে হচ্ছে মিউটেশন জিনিসটা কি? ভাইরাস তার ডিএনএ প্রতিলিপন করার সময়, নতুন ডিএনএ তৈরি করার সময় তার নাইট্রোজেন বেইজের মধ্যে যদি কোনো উলটপালট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা কি আমরা মিউটেশন বলি। তাহলে মিউটেশন কি? ওই নাইট্রোজেন বেইজের গরমিল উল্টাপাল্টা হয়ে যাওয়া। মিউটেশন হইলে কি হয়, একটা জীব
যদি মিউটেশন করে তখন তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। জাস্ট করোনা ভাইরাসের কথা মনে করো, এই করোনা ভাইরাস এই পর্যন্ত বলা হয় বাংলাদেশে মোর দেন 100 টাইমস সে মিউটেশন করছে। মিউটেশন করতে করতে কোনো দেশের মধ্যে যে দেখবা তার একটা স্টেইন দুর্বল হয়ে গেছে, কোনো দেশের মধ্যে স্টেইন মানে হচ্ছে মিউটেশন করার পরে তার যে অবস্থাটা, সেটাকে আমরা স্টেইন বলি। তাহলে এই স্টেইনটা বাংলাদেশে দেখবা একটু দুর্বল, কিছু কিছু দেশ যেমন ইতালিতে খুব সবল ছিল। বাংলাদেশের দুর্বল হওয়ার আরেকটা কারণ আছে, কারণ বাংলাদেশের মানুষের এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এরা খাবার দাবারে কোনো বাজ বিচার নাই, সামনে যা পায় অমনি ধরি ঘাপুস গুপুস খাই, এর জন্য মানুষের কি অটো অ্যান্টিবডি হয়ে গেছে। যাই হোক, তাহলে মিউটেশন ভাইরাসের মধ্যে ঘটে, মনে রাখবা সবচেয়ে বেশি মিউটেশন ঘটে ভাইরাসের মধ্যেই। এজন্য ভাইরাসের বিপক্ষে কোনো স্থায়ী অ্যান্টিবায়োটিক তৈরি করা সহজে যায় না, কারণ তুমি এক অবস্থার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করছো, কালকে দেখবা ভাইরাস মিউটেশন করে আরেক রূপ ধারণ করে ফেলছে। এই জন্য সাধারণত ভাইরাল রোগের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক নাই, জিনগত পুনর্বিন্যাস দেখা যায়। তাহলে মিউটেশন হইলেই কি হয়, জিনের পুনর্বিন্যাস হয়। এখানে এ টি জি ছিল, এখানে এ জিটি হয়ে গেল। ওকে, জড় বৈশিষ্ট্য, এটা অকোষীয়। তোমরা জানো অকোষীয় মানে কি, কারণ ভাইরাসের ভিতরে দুইটা জিনিসই আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, আর কিছুই নাই, কোষের কোনো বালাই নাই, এই জন্য সেটা অকোষীয়। অতি আনুবীক্ষণিক, স্বাধীনভাবে প্রজনন করতে পারে না। তুমি ভাইরাসকে মাটিতে ফেলে দাও, সে কখনো প্রজনন করতে পারবে না। তারে একটা মানুষের শরীরের ভিতরে ঢুকাই দাও, সে প্রজনন করতে পারবে। ফিল্টার যোগ্য নয়, মানে এত বেশি পাতলা, এত বেশি ক্ষুদ্র এটা, যে ফিল্টারে, যে ছাঁকনিতে ব্যাকটেরিয়া ফিল্টার করা যায় ওইটাতে ভাইরাস ফিল্টার করা যায় না, কারণ ভাইরাস আরো ছোট, ওটা পড়ে যায় নিচে। এছাড়া ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, সাসপেনশন করা যায়, ভাইরাস বেপনের মাধ্যমে ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই, ছোট থেকে বড় হইতে পারে না। মানে তুমি দেখো জীবদেহের যখন বাইরে থাকে তখন কনস্ট্যান্ট অবস্থায় থাকে সে। এছাড়া রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ভাইরাস যখন বাইরে আছে মাটির, তোর মাটিতে ফেলাই দিছো, পরিবেশের মধ্যে রেখে দিছো, এটা গ্লাসের মধ্যে রেখে দিছো, ওই ভাইরাস একটা রাসায়নিক কণার মতো, একটা বালির দানার মতো, সে নিষ্ক্রিয়। তাকে তুমি তখন থুতু ফেলো, লাথি মারো, উষ্টা মারো, সে কোনো রিয়েক্ট করবে না। কিন্তু যদি তোমার বডির ভিতরে ঢুকতে পারে তখন খবর আছে। তাহলে ভাইরাসের গঠনে আমরা বলছিলাম তার নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তু, মানে হচ্ছে এইটার কথা চিন্তা করো, এটা তার বাইরের দিকে তুমি দেখো একটা অংশ, আর ভিতরের দিকে হচ্ছে কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রের দিকে কেন্দ্রীয় বস্তু। কেন্দ্রীয় বস্তুর নাম কি? নিউক্লিক অ্যাসিড। এটা হইতে পারে আরএনএ অথবা ডিএনএ। তাহলে আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুই রকম আছে, ডিএনএ অথবা আরএনএ। ভাইরাসের মধ্যে যে কোনো একটাই থাকবে, দুইটা কখনোই থাকবে না। মানুষের মধ্যে দুইটা আছে, আমাদের নিউক্লিয়াসে ডিএনএ আছে, সাইটোপ্লাজমে প্রচুর আরএনএ আছে, কিন্তু ভাইরাসের দেহে হয় ডিএনএ নয়তো আরএনএ, এইটাই মনে রাখবা। ওকে, এরপরে বাইরের দিকে প্রোটিন। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ছাড়া এর বাইরের দিকে যা কিছু আছে এভরিথিং ইজ মেড অফ প্রোটিন, মনে রাখবা। সবকিছু প্রোটিন দিয়ে তৈরি। আর প্রোটিনের এই যে স্ট্রাকচারটা, এই টোটালটাকে প্রোটিন দিয়ে তৈরি, এই স্ট্রাকচারটাকে আমরা বলি ক্যাপসিড। তাহলে প্রোটিন দিয়ে তৈরি এই গঠনটার নাম হচ্ছে ক্যাপসিড। তাহলে ক্যাপসিড তৈরি হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট দিয়ে, উপাদান দিয়ে। তাহলে এইটা একটা ক্যাপসোমিয়ার, এইটার নাম হচ্ছে একটা ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসোমিয়ার দিয়েই কি তৈরি হয়? ক্যাপসিড তৈরি হয়। তাহলে ক্যাপসিডের একককে আমরা বলি ক্যাপসোমিয়ার। অনেক সময় যেটা হয়, এই ভাইরাসের বাহিরের দিকে ক্যাপসিড ছাড়াও আরেকটা আবরণ পাওয়া যায়, যেটা সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, মানে ক্যাপসিডের বাইরে, এটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে এক্সট্রা একটা আবরণ পাওয়া যায়, তখন ওটাকে আমরা বলি বহিস্থ আবরণ, যেটা সাধারণত লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এবং ওই ভাইরাসের যে ক্ষুদ্র ক্ষুদ্র লিপোপ্রোটিন যুক্ত ভাইরাসের বাইরের আবরণ যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি হয়, এগুলাকে আমরা বলি পেপলোমিয়ার। তাহলে বাইরের যে আবরণটা, তার ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম পেপলোমিয়ার, আর ক্যাপসিডের ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। বুঝতে পারছো তোমরা? তাহলে খুব সামান্য সামান্য কিছু ভাইরাস আছে যাদের বাহিরের দিকে আলাদা একটা বহিস্থ আবরণ পাওয়া যায়, আর নইলে সাধারণত প্রোটিনের ক্যাপসিড লেয়ার আর নিউক্লিক অ্যাসিড থাকে, এছাড়া আর কিছু থাকে না। করোনা ভাইরাস, আরএনএ ভাইরাস ভাইয়া। এখন ভাইরাসের আকৃতিটা কিসের উপর নির্ভর করে? তুমি দেখো ভাইরাসের আকৃতি তৈরি হয় এরকম ক্যাপসোমিয়ার দিয়ে, তাই না? এই ক্যাপসোমিয়ারের আকৃতির সজ্জার উপরে, এই ক্যাপসোমিয়ারের সজ্জার উপরে নির্ভর করবে একটা ভাইরাস দেখতে কিরকম হবে। তাহলে এইখানে ক্যাপসোমিয়ার গুলা দণ্ডাকারে সজ্জিত হয়েছে, এখানে গোলাকারে সজ্জিত হয়েছে। তাহলে যদি আসে যে একটি ভাইরাসের আকৃতি দেখতে কিরকম হবে, তা কিসের উপর নির্ভর করে? বলো তো আন্ডা বাচ্চারা, আমাকে একটু অ্যান্সার দাও তো। একটা ভাইরাসের আকৃতি তার কিসের গঠনের উপর নির্ভর করে? আমাকে একটু বলো তো, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন।
রাইট, ক্যাপসুমিয়ার অথবা তার প্রোটিনের সজ্জার উপরে। ক্যাপসুমিয়ার তো ওয়ান কাইন্ড অফ প্রোটিন, বা তার প্রোটিনের সজ্জার উপরে। রাইট, প্রথম অ্যান্সার দিছে রাইস, রিসান বলছে, মুরসালিন বলছে, ঈশা, আদনান, আরাফাত। তোমরা প্রথম যারা বলবা তাদের নাম চলে আসে সামনে, ক্যাপসুমিয়ার বা প্রোটিনের উপরে। রাইট, তাহলে তুমি দেখো টিএমবি ভাইরাসটা দেখতে দণ্ডের মতো, টোবাকো মোজাইক ভাইরাস, এরপরে বর্তুলাকার, দ্যাটস মিন বর্তুলাকারটাই হচ্ছে গোলাকার, মনে রাখবা। বর্তুলাকারটাই মানে গোলাকার। তাহলে গোলাকার তুমি দেখো, পোলিও ভাইরাসটা গোলাকার, চিকনগুনিয়া ভাইরাসও গোলাকার, বা টিএমবি ভাইরাসও গোলাকার। আবার তুমি দেখবা কদমের মতো গোলাকার, আবার করোনা ভাইরাস, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ইস্যু, করোনা ভাইরাসও গোলাকার। তাহলে গোলাকার ভাইরাসগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, করোনা, টিএমবি, তারপর হচ্ছে তোমার এটা পোলিও, চিকনগুনিয়া, মোটামুটি এগুলো সবই গোলাকার। এছাড়া এইচআইভিও গোলাকার। তুমি দেখো কি কি ভাইরাস গোলাকার আমরা বলে ফেলছি এটা। তারপরে তুমি দেখো টি কি আকৃতির, টি2 ভাইরাস কি আকৃতির? অবশ্যই টি আকৃতির, টি2 ভাইরাস টি আকৃতির, মনে রাখবা। আর এই যে পাউরুটির মতো দেখতে, ভ্যাকসিনিয়া। ঠিক আছে, ভ্যাকসিনিয়া পাউরুটি, ভ্যাকসিনিয়া পাউরুটি। তাহলে গোলাকার ভাইরাসগুলোর নাম আমাদের এখানে মনে রাখবা। তারপর তুমি দেখো সাপের মতো দেখতে পাই ইবোলা ভাইরাস, কঙ্গোতে পাওয়া গেছিল, তোমরা জানছো এটা, মনে রাখবা। তাইলে এখানে মনে রাখতে পারো যে এটা মনে রাখতে পারো যে হাই গোপাল, হাই গোপাল, হাই মানে হচ্ছে এইচআইভি, গোপাল মানে হচ্ছে গোলাকার ভাইরাস, গোলাকার। আর পাল দিয়া তোমরা জানো পোলিও। হাই গোপাল টিবি দেখো। ঠিক আছে, তাহলে টিবি দিয়ে হচ্ছে টিএমবি, আর দেখো দিয়ে হচ্ছে ডেঙ্গু, মিলাই নিবা। ঠিক আছে, দেখো তো আমরা লিখি এইভাবে, DEKHO, দেখো, তাই না? তাহলে দেখো দিয়া ডেঙ্গু, টিবি দিয়া টিএমভি, আর গোল দিয়ে হচ্ছে গোলাকার, আর পাল দিয়ে হচ্ছে পোলিও, আর এইচ দিয়ে হচ্ছে এইচআইভি। গোলাকার ভাইরাসগুলোর নাম একটু ইম্পর্টেন্ট মনে রাখবা। ব্যাঙ্গাচি আকার, ঠিক আছে, টি দেখতে অনেকটা ব্যাঙ্গাচি আকারের মতো, তোমরা দেখবা আমরা ওইরকম দেখবো, এই যে এরকম টি2 ভাইরাস দেখতে এইরকম ব্যাঙ্গাচির মতো অনেকটা। তাহলে টি সিরিজের ভাইরাসগুলো হচ্ছে ব্যাঙ্গাচি আকার। এছাড়া ইভোলা সিলিন্ড্রিকেল, অথবা এটাকে সাপের মতো গঠনও আমরা বলতে পারি। মানে ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ডিম্বাকার আর গোলাকারের মধ্যে পার্থক্য আলাদা করে রাখবা, এটা কিন্তু ডিম্বাকার, আর একদম যদি গোল হয় তাহলে এটার নাম হচ্ছে গোলাকার। টিআইভি ভাই, টিআইভি, সরি টিএমবি না, এটা টিআইভি, টিআইভি। টিএমবি সবসময় পড়াইতো, তখন সবসময় টিএমবি চলে আসছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো। ওকে, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে আমরা বলছিলাম না যে একটা ভাইরাসের ভিতরে, তার প্রোটিন আবরণের ভিতরে যদি তার নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ দ্বিসূত্রক, তখন তারে বলি আমরা ডিএনএ ভাইরাস। আর যদি তার নিউক্লিক অ্যাসিড হয় আরএনএ, তখন তাকে আমরা বলি আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস কারা, আরএনএ ভাইরাস কারা, এই নামগুলো মনে রাখা লাগবে। তখন তুমি আরএনএ ভাইরাসগুলোর নাম যদি পড়ো, তাহলে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত লাগে না। তবে একটা জিনিস এখানে যেটা তোমাদের বলে দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা অনেকের প্যাচ লাগে। কেন বলছি? ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হয়, তোমরা জানো, কিন্তু একসূত্রক ডিএনএও আছে। তাইলে এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখবা। একসূত্রক ডিএনএ এর একটা উদাহরণ দেখো তুমি, এটা তুমি দেখো, এটা হচ্ছে পারোভিডি। পারোভিডি হচ্ছে তোমার একসূত্রক ডিএনএ ভাইরাস, একসূত্রক। তার এই যে এটা। আরএনএ সাধারণত কি হয়? আরএনএ সাধারণত হয় একসূত্রক, তাই না? কিন্তু দ্বিসূত্রক আরএনএও আছে, এটা ব্যতিক্রম, মনে রাখবা। দ্বিসূত্রক আরএনএ এর নাম হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে রিও ভাইরাস, এটা আরএনএ কিন্তু দ্বিসূত্রক, ব্যতিক্রম ভাইয়া এটা। এখন আরএনএ ভাইরাসগুলোর নাম তুমি কিভাবে মনে রাখতে পারো? তাহলে মনে রাখতে পারো যে হাই তুমি, আচ্ছা তুমি কি তো আমরা এইভাবে লিখতে পারি তুমি, তাই না? TUMI, তুমি দিনে পোলাও মাংস রান্না করো। তুমি দেখো হাই, তুমি হাই দিয়ে তোমরা কি বলতে পারো? হাই দিয়ে বলতে পারো এইচআইভি। তুমি দিয়া কি বলতে পারো? টিএমভি। দিনে দিয়া কি বলতে পারো? ডেঙ্গু। পোলাও দিয়া কি বলতে পারো? পোলিও। মাংস দিয়া কি বলতে পারো? মামস। রান্না দিয়া কি বলতে পারো? রেবিস। ঠিক আছে, আর করো দিয়া কিছু নাই। তাহলে তুমি দেখো এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে মনে রাখবা যে হাই তুমি দিনে পোলাও মাংস রান্না করো। তাহলে এই নামগুলো যদি মনে রাখো, তাহলে বাকিগুলো সাধারণত ডিএনএ ভাইরাসই হবে। তাহলে ডিএনএ এবং আরএনএ এর প্যাচ লাগাবে না এখানে। হ্যাঁ, করো দিয়া রাইট, তোমরা বলছো এটা করোনা। তোমাদের মাঝে মধ্যে একটু পরীক্ষা করতে হয় যে তোমরা চিন্তা করো কিনা। করোনা ভাইরাস। তাইলে মনে রাখবা এগুলা, যে আরএনএ ভাইরাস মনে রাখলে তুমি ডিএনএ ভাইরাস গুলা পারবা। ওকে, আর এই ব্যতিক্রম গুলা মনে রাখবা,
একসূত্রক ডিএনএ আর দ্বিসূত্রক আরএনএ। বহিস্থ আবরণযুক্ত। আবরণহীন মানে কি? ওই যে বলছিলাম এক্সট্রা একটা বাইরে লেয়ার থাকে, ক্যাপসিডের বাইরে যদি এক্সট্রা কোনো লিপোপ্রোটিনের লেয়ার থাকে তখন তারে বলি আবরণযুক্ত। আর যদি ক্যাপসিডের বাইরে আর কোনো আবরণ না থাকে তাইলে বলি আমরা আবরণহীন। মনে রাখবা এই ভাইরাসগুলো ছাড়া সাধারণত করোনাও আবরণযুক্ত ভাইরাস, তো এই ভাইরাসগুলো ছাড়া বাকি যতগুলো আছে আবরণবিহীন। আবরণবিহীন ভাইরাসের সংখ্যাটাই বেশি। আবরণবিহীন করোনা আরএনএ ভাইরাস। আবিদ বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের পার্থক্য এগুলো অনেকবার তোমরা পড়ছো। সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার হয়, আর এগুলা গোলাকার হইতে পারে, ব্যঙ্গাচিকা অথবা ঘনক্ষেত্রাকার, অনেক ধরনের হইতে পারে। গোলাকার ভাইরাসগুলোর নাম তো তোমরা অলরেডি পড়ছো অনেকগুলা। নিউক্লিক অ্যাসিড তো জানো, আরএনএ। সাধারণত উদ্ভিদে পাওয়া যায় আরএনএ, প্রাণীতেও পাওয়া যায়, কিন্তু প্রাণীতে যে আরএনএ ভাইরাসগুলো পাওয়া যায় এগুলো খুব ডেঞ্জারাস। আবার প্রাণীতে পাওয়া যায় কিন্তু একটু কম। আরএনএ করোনা কিন্তু আবার আরএনএ ভাইরাস। সূত্র অধিকাংশ এক সূত্রক। তুমি দেখো আরএনএ তো সাধারণত এক সূত্রক, কিন্তু দ্বিসূত্রক পাওয়া যায়, তার নাম তোমরা পড়ছিলে রিও ভাইরাস। আর ডিএনএ সাধারণত দ্বিসূত্রক কিন্তু এক সূত্রক পাওয়া যায়, তোমরা পড়ছো এটা আগে। ওকে, রোগ সৃষ্টি যেহেতু উদ্ভিদে বেশি পাওয়া যায়, উদ্ভিদ দেহে করে, সাধারণত প্রাণী দেহে করে, তবে উদ্ভিদ দেহ করতে পারে। এনভেলাপ, তুমি দেখো সাধারণত এটা এনভেলাপ বিহীন পাওয়া যায়, আর সাধারণত এনভেলাপ যুক্ত, মানে ডিএনএ ভাইরাসের বাহিরে সাধারণত এক্সট্রা একটা আবরণী থাকে। করোনার মধ্যে আরএনএ ভাইরাস আছে ভাই। আমি বলছি যে প্রাণীতে সাধারণত ডিএনএ ভাইরাস আক্রমণ করে, কিন্তু আরএনএ ভাইরাসও করে। আরএনএ ভাইরাসও করে। যেমন হেপাটাইটিস, এটা আরএনএ, এটা হচ্ছে হেপাটাইটিস বি ছাড়া বাকি সবগুলো আরএনএ ভাইরাস। তারপর তুমি দেখো যে এইচআইভি একটা আরএনএ ভাইরাস। তারপরে তুমি দেখো করোনা একটা আরএনএ ভাইরাস। এটা যে নিচের কোনটি আরএনএ ভাইরাস, ওই যে একটা ছন্দ পড়াইছে, এই ছন্দ থেকে তোমরা একটু অ্যান্সার দাও তো এটা, যে নিচের কোনটি আরএনএ ভাইরাস। ফার্স্ট পোল একটু বুঝে শুনে তোমরা দাগাবা, হুট করে যা মাথায় আসলো দাগাই দিলাম, এটা করবা না, ওকে? এই এই তোমরা কি করো? ওই পোলে অ্যান্সার দাও, এইখানে কেন? চ্যাট বক্সে না, এটা অ্যান্সার দিবা পোলে। হাই, তুমি দিনে পোলাও মাংস রান্না করো? ওকে, অনেকেই পারছো কিন্তু অনেকেই ভুল করছো, রেজাল্টটা তোমরা একটু দেখো। আমি বলছি হাই হাই দিয়ে আমি বলেই দিছি এইচআইভি, তাই না? এটা এটা ভুল করা যাবে না আর, ঠিক আছে? একটা ভুল দাগাইছো মানে 1 মার্ক তো পাবাই না, বরং 0.25 মার্কস আরো কাটা গেল। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? এটা এইচআইভি। ওই যে হাই দিয়া মনে ছিল কিনা, হাই দিয়া এইচআইভি। লিখিত পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে তোমরা এটা দেখে নিবা, ঠিক আছে? এগুলো আমরা এখানে দিলাম, তবে মনে রাখবা লিখিত পরীক্ষায় ছবি আসতে পারে। ভাইরাসের গঠন দেখাও, এখানে অবশ্যই অবশ্যই তোমাকে ফিগার আঁকাইতে হবে। পেন্সিল দিয়ে ফিগার আঁকাবা, একদম মার্কিং করে দেখায় দিবা যে এইটা প্রোটিন, এইটা নিউক্লিক অ্যাসিড। ইমার্জিং ভাইরাস কাকে বলে? তোমরা পড়ছো মুস্তাফিজ হুট করে যে কি হয়ে গেছে, ইমার্জিং ভাইরাস হয়ে যায়, তাই না? মানে ইমার্জিং প্লেয়ার হয়ে গেছিল, তাই না? বা সাকিব আল হাসান, যারা প্রথম খেলে ইমার্জিং প্লেয়ার মধ্যে ফার্স্ট লিগ থেকে ন্যাশনাল, তোমার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেছে, ন্যাশনাল লিগ থেকে ইন্টারন্যাশনাল ম্যাচে গেছে। তো ইন্টারন্যাশনাল ম্যাচে যে খুব ভালো ফলাফল করছে, মানে ভালো উইকেট পাইছে বা রান করছে, তারা আমরা ইমার্জিং প্লেয়ার বলি। ইমার্জিং ভাইরাস কারা? যে সকল ভাইরাসের পোষক আগে অন্য কিছু ছিল, পরে আবার পোষক চেঞ্জ করে ফেলছে, মানে তারা আগে বাদুরকে ভাল লাগে না, এখন তার মানুষকে ভাল লাগে, মানে এখন সে মানুষের রোগ সৃষ্টি করে। এই ভাইরাসগুলোকে আমরা বলি ইমার্জিং ভাইরাস। তাহলে ইমার্জিং ভাইরাস যারা তাদের পোষক চেঞ্জ করছে। তোমরা জানো যে মানুষের মন মানসিকতা আকাশের রঙের চাইতে বেশি দ্রুত পরিবর্তন হয়, তাই না? সো ভাইরাসের ক্ষেত্রে অনেক দিন তার এক পোষক ভাল লাগে না, বেশি দিন তার ঘোড়ার মধ্যে রোগ সৃষ্টি করতে তার ভাল লাগে না, এখন সে মানুষের রোগ সৃষ্টি করে। এই সকল ভাইরাসকে আমরা বলি ইমার্জিং ভাইরাস। তাহলে এইচআইভি, সার্স, নাইল ভাইরাস, ইবোলা এবং করোনা ভাইরাস, এটা কিন্তু এটা ইমার্জিং ভাইরাস। এটা আগে কিসের মধ্যে? এটা আগে বাদুরের মধ্যে রোগ সৃষ্টি করতো, এখন করে মানুষে। তাহলে যারা আগে অন্য কিছুতে রোগ সৃষ্টি করতো, এখন পোষক চেঞ্জ করে নতুন পোষকের মধ্যে চলে আসছে, তারে বলা হয় কি?
যেমন ফ্লু ভাইরাস আগে পাখিতে রোগ সৃষ্টি করতো, এখন মানুষে করে, এখন মানুষ তার নতুন পোষক, এরা ইমার্জিং ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস সম্পর্কে একটু বর্ণনা তোমরা ছবিতে পারবা। এটা দণ্ডাকৃতি, আমরা আগেই বলে ফেলছি, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 17 গুণ, এবং এটা অবশ্যই আরএনএ ভাইরাস। টিএমবি, হাই তুমি, মনে আছে কিনা? হাই তুমি, এই তুমির মধ্যে কি ছিল? টিএমবি। আর একটা ভাইরাসের বেশিরভাগ অংশ প্রোটিন দিয়েই তৈরি হয়, তোমরা জানো, সবই প্রোটিন মোটামুটি, নিউক্লিক অ্যাসিড ছাড়া এভরিথিং মেড অফ প্রোটিন। তাহলে 95% হচ্ছে প্রোটিন তার। ক্লিয়ার জিনিসটা? আর বাকি 5% পাওয়া যায় তার ডিএনএ বা ওই তার আরএনএ পাওয়া যায়। আচ্ছা, এবং টি2 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা আসি। এই জায়গায় যে ভুলটা আমাদের হয় টি2 ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে, বলে নিচের কোনটি ভাইরাস অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়া। তুমি দেখো যে এইটার নামের শেষে ব্যাকটেরিয়া আছে, তুমি টি2 কে বলে দাও ব্যাকটেরিয়া। এই ভুলটা আমি করতাম, তোমরা করবা না। তাহলে ব্যাকটেরিওফাজ মানে যারা ব্যাকটেরিয়াকে খায়, ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। তাহলে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে যে সকল ভাইরাস, তাদেরকে আমরা বলি ব্যাকটেরিওফাজ। সেটা দেখতে টি2, এজন্য তার টি এর মতো, এজন্য তারা বলি আমরা টি2 ব্যাকটেরিওফাজ। তাহলে টি2 ব্যাকটেরিওফাজ ইজ নট এ ব্যাকটেরিয়া, ইট ইজ এ ভাইরাস। এটা মনে রাখবা। এই ভুলটা আমি করতাম, আমার কাছে মনে হইতো নামে ব্যাকটেরিয়া আছে তার মানে এটা মনে হয় ব্যাকটেরিয়া না। তাহলে তার দুইটা অংশ মেইনলি, ছবিটা তোমরা দেখছো বই অনেকবার, মাথা এবং লেজ দিয়ে তৈরি হয়। আর তার তুমি দেখো 6000 জোড়া পাওয়া যায় নিউক্লিওটাইড, যা মোট ওজনের 50%। আমার বাসা সিলেটে ভাইয়া। এই যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচনার বিষয়, এটা সাধারণ জ্ঞানে আসবে, বিসিএস, চাকরি, ব্যাংক, সব জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, তাই না? এই ভাইরাসটার নাম হচ্ছে সার্স করোনা ভাইরাস 2। তুমি দেখো ভাইরাসের নাম কিন্তু আমরা বলি না, ভাইরাসের নামও বলি করোনা, রোগের নামও বলি করোনা, আলটিমেটলি তা না। তাহলে ভাইরাসের নাম হচ্ছে সার্স করোনা ভাইরাস 2, এটার নাম। সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। নাম তোমাদের দরকার নেই, এব্রিভিয়েশন তোমরা। রোগের নাম হচ্ছে কোভিড-19। তাহলে সাধারণত আমরা করোনা ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে কি, মেডিকেল সায়েন্সের নাম কোভিড-19, 2019 সালে দেখা দিছে, এই জন্য কোভিড-19। কোভিড মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ। আর এটি একটা আরএনএ ভাইরাস, আগেই বলছি তোমাদের। এটা কদম ফুলের মতো তুমি দেখতে পান, এটা দেখো, ঠিক আছে, বর্ষায় বৃষ্টির পানিতে ভেসে যাওয়া একগুচ্ছ কদম, একটা কদমের মতো, তাই না? যে সাধারণত শ্বসন তন্ত্রে সংক্রমণ ঘটায়, দ্যাটস মিন আমাদের লাংসের মধ্যে সংকোচন ঘটায়। এটা লাংসের সংক্রমণটা কিভাবে জানো? সে আমাদের লাংকে কলাপস করে ফেলে, সংকোচন করে ফেলে, লাংস আর প্রসারিত হইতে পারে না, তখন লাং কলাপস হয়ে মানুষ মারা যায়। ওকে, তাহলে কিছু তথ্য, ভিরিয়ন কি, নিউক্লিয় ক্যাপসিড কি, এইটা পড়ার জন্য ভাইয়া তোমাকে আমি একটা ছবি বলি। ধরো এইটা একটা ভাইরাসের গঠন, এটা তার ভিতরে নিউক্লিক অ্যাসিড, এটা আরএনএ কিংবা ডিএনএ যেটাই হোক, এটা একটা ভাইরাস, এটা হচ্ছে তার প্রোটিন লেয়ার, আর এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড লেয়ার। এই দুইটা জিনিস ভাইরাসে থাকে। মানে একটা ভাইরাস যদি তার প্রোটিন অংশ দিয়ে মানুষের মধ্যে রোগ, কোনো জীবের মধ্যে রোগ সৃষ্টি করে, এবং নিউক্লিক অ্যাসিড অংশ, দুইটা দিয়েই যদি রোগ সৃষ্টি করে, কথাটা ভালো করে বুঝো, এটা কিন্তু বোঝার দরকার আছে ভাইয়া। যদি একটা ভাইরাস তার প্রোটিন অংশ দিয়েও রোগ সৃষ্টি করে এবং নিউক্লিক অ্যাসিড পোরশন দিয়েও রোগ সৃষ্টি করে, মানে দুইটা দিয়েই রোগ সৃষ্টি করে, তখন তারা বলি আমরা ভিরিয়ন। তাইলে এটা সম্পূর্ণ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, মনে রাখবা। সংক্রমণ মানে রোগ সৃষ্টি করার ক্ষমতাটাকে আমরা সংক্রমণ ক্ষমতা বলি। তাইলে সে তার নিউক্লিক অ্যাসিড দিয়েও করে, প্রোটিন দিয়েও করে, এর নাম ভিরিয়ন। এখন একটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, কিন্তু ভাইরাসটা হচ্ছে আকাইম্মা ভাইরাস। আকাইম্মা ভাইরাস বুঝো তো? নামে বড়, দেখো শরীরে গতরে বড় হয়ে গেছে, কিন্তু সে আসলে কি, আকাইম্মা, মানে সে রোগ সৃষ্টি করতে পারে না, সংক্রমণ ক্ষমতা বিহীন। ওই আকাইম্মা ভাইরাসের নাম কি? নিউক্লিয় ক্যাপসিড। তাহলে বেশি নামে বেশি বড় হইলেই কামের হয় না, সে আকাইম্মা ভাইরাস। ওকে, এখন তুমি দেখো প্রিয়ন্স কাকে বলে। প্রিয়ন্স মানে প্রোটিন, সহজ কথায় পথে প্রিয়ন, পথে প্রোটিন। তাহলে একটা ভাইরাস শুধুমাত্র তার নিউক্লিক অ্যাসিড দিয়ে রোগ সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র প্রোটিন অংশ দিয়ে রোগ সৃষ্টি করতে পারে, তার নাম প্রিয়ন্স। শুধুমাত্র প্রোটিন দিয়েই রোগ সৃষ্টি করে, তার নাম প্রিয়ন্স। শুধুমাত্র প্রোটিন, প্রিয়ন্স। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে উদাহরণগুলা প্রোটিন কি, মানুষের স্নায়ুতন্ত্রে কুরু ভাইরাস, এগুলো শরীরে কাঁপুনি, ট্রিমর হয়, মানুষ তোমার কি হয়ে যায়, মানে স্বাভাবিক থাকতে পারে না। ভেড়া, ছাগলের এবং গরুর ম্যাড কাউ, এই রোগগুলো পড়বা। এই দুইটা মানুষের রোগ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রোগ, মানুষের কেন্দ্রীয় মস্তিষ্কের মধ্যে এটা হয়। তাহলে প্রোটিন দিয়ে রোগ সৃষ্টি করলে প্রিয়ন। তাইলে এখন দেখো, একটা ভাইরাসের মধ্যে শুধুমাত্র তার কি আরএনএ দিয়ে সে রোগ সৃষ্টি করে, মানে শুধুমাত্র আরএনএ দিয়ে রোগ সৃষ্টি করে, প্রোটিন দিয়ে পারে না, তখন তারে আমরা কি বলি?
তখন তারে বলি আমরা ভিরয়েড। যে ভাইরাসের প্রোটিন আবরণ নাই, শুধুমাত্র আরএনএ দিয়েই রোগ সৃষ্টি করতে পারে, তারে বলি আমরা ভিরয়েড। তাহলে দুইটা দিয়েই রোগ সৃষ্টি করে, তার নাম হচ্ছে ভিরিয়ন। আকাইম্যা ভাইরাস নিউক্লিওক্যাপসিড শুধু প্রোটিন দিয়ে করে, তার নাম প্রিয়ন্স। আর শুধু আরএনএ অংশ দিয়ে করে, তার নাম হচ্ছে ভিরয়েড। নামগুলো বুঝতে পারছো হোপফুলি? ক্লিয়ার? ওকে। তাহলে ভিরয়েড একটা বৃত্তাকার আরএনএ, মানে এটা আরএনএটাই এরকম বৃত্তাকার থাকে, তার আরএনএটাই বৃত্তাকার, বাইরে প্রোটিন আবরণ দরকার নাই। নারকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে মনে রাখবা। তাহলে ভিরয়েডের ডো আছে আর ক্যাডাং এর ডো আছে, একটু মনে রাখা পড়তে পারো। এছাড়া মানুষের হেপাটাইটিস ডি ধারণা করা হয় এটা একটা কি, ঠিক আছে, মানে প্রমাণিত না, ধারণা করা হয়। সাধারণত এটা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। তাহলে কোনটা কি তোমরা হোপফুলি বুঝতে পারছো? আমরা আন্ডা বাচ্চারা বুঝতে পারছো কিনা তোমরা বলো তো? আন্ডা বাচ্চারা বুঝতে পারছো কিনা? ওকে। ক্যাডাং মানে হচ্ছে নারকেল গাছের একটা অসুখ, বা নারকেল গাছ শুকায়, নারকেল গাছ শুকাইতে শুকাইতে নারকেল গাছ মারা যায় একটা সময়। কারণ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুইটা প্রক্রিয়াতে হয়, একটাকে আমরা বলি লাইটিক চক্র, আর আরেকটা পরবর্তীতে আছে, দেখো এখানে আমরা পড়বো লাইসোজেনিক চক্র। এটা আগে আমরা লাইটিক চক্রটা দেখি। মনে রাখবা, কোনো কিছু লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে দেয়া অথবা ভাঙ্গা। লাইসিস মানে হচ্ছে ভাঙ্গা। তো ভাইরাস তো নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে না, তোমরা জানো। তো ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য কাকে বেছে নেয় মেইনলি? ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য ব্যাকটেরিয়াকে বেছে নেয়। সাধারণত সে ইকোলাই ব্যাকটেরিয়াকে পছন্দ করে, ইকোলাই ব্যাকটেরিয়াকে সে পছন্দ করে। তো ভাইরাস তোমার কি দেখো, প্রথমে ভাইরাস তার কি করে, একটা টিটু ব্যাকটেরিওফাজ তোমরা জানো, তার এরকম স্পাইক আছে, এই যে তার স্পাইক গুলা টিটু, ছবি দেখতে পাচ্ছ উপরে, এই স্পাইক দিয়ে প্রথমে ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে লাগে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা মনে রাখবা, মানুষের মতো এই যে ভাইরাসের স্পাইকের মধ্যে একটা এনজাইম পাওয়া যায়, যেটাকে আমরা বলি লাইসোজাইম। তাহলে মনে রাখবা, ভাইরাসের টিটু ব্যাকটেরিওফাজের স্পাইকে বা স্পর্শক তন্ত্রের মধ্যে লাইসোজাইম নামে এনজাইম পাওয়া যায়। এটা আমাদের লালারসে, আমাদের চোখের জলে পাওয়া যায়। এই লাইসোজাইম দিয়ে সে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে গলায়া ভিতরে ঢুকে, গলায়া ভিতরে ঢুকে। ভিতরে ঢুকার পরে ধরো এটা ভাইরাসের ডিএনএ ভিতরে ঢুকে গেছে। এটা যেহেতু টিটু ব্যাকটেরিওফাজ, আমরা বলছি ডিএনএ ভাইরাস। টিটু ব্যাকটেরিওফাজ একটা ডিএনএ ভাইরাস। তাহলে টিটু ব্যাকটেরিওফাজ করলো কি, টিটু ব্যাকটেরিয়া যখন ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকে করে কি জানো, খাইতে গেলে শুতে চায়, ঠিক আছে, আবার শুতে দিলে মাথায় উঠে, বলে না এটা একটা প্রবাদ আছে। তো ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার পরে সে ব্যাকটেরিয়ার ডিএনএ কে মেরে দিবে। দেখছো কত সাহস! সে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করছে, খাইছে, মানে ব্যাকটেরিয়ার ডিএনএ কে নষ্ট করে দিল, ওই জায়গাটা সে দখল করে নিল। এরপরে ব্যাকটেরিয়ার দেহের ভিতরেই সে ভাইরাস তৈরি করে। অনেকগুলো ভাইরাস তৈরি হওয়ার পরে ভাইরাসগুলো আবার ব্যাকটেরিয়াকে ভেঙে দিয়ে বাইরে বের হয়ে যায়। আলটিমেটলি এই ব্যাকটেরিয়াটা মারা গেল। কিন্তু এই ব্যাকটেরিয়া কিসের জন্ম দিল? অসংখ্য ভাইরাসের জন্ম দিয়ে। কিন্তু আমরা বলি নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার, ক্ষয় নাই। তাইলে আমরা কি করতে পারি? এই ব্যাকটেরিয়াকে একটু সম্মান জানাইতে পারি, তাই না? কারণ সে নিজের জীবন দিয়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করাই দিচ্ছে, যদি ইচ্ছা করে দেয় নাই। সে কত বড় ধোকা দিছে, দেখছো কিনা তোমরা? ওকে। স্টেপগুলোর ছন্দ দরকার নাই ভাই। প্রথমে কি করে, প্রথমে সংযুক্তি হয়। প্রথমে সংযুক্তি মানে স্পর্শক তন্ত্রের সংযুক্তি করে, তারপরে তুমি দেখো ডিএনএ কে, তারপরে ভিতরে ডিএনএ কে প্রবেশ করায়, এরপরে ডিএনএ এর অনুলিপন করে। এই যে তার ডিএনএ করে কি, আরেকটা স্টেপ মনে রাখতে পারো, যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কে নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়ার ডিএনএ কে নষ্ট করে দেওয়ার পরে ওই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে অনুলিপন করে, অনুলিপন করার পরে সে ভাইরাস তৈরি করে, ভাইরাস তৈরি করার পরে ভাইরাসের খণ্ডগুলা সে একসাথে যুক্ত করে, এরপরে নতুন ভাইরাস হিসেবে বাইরে বের হয়ে যায়। ব্রিটিশের চাইতে রে ভাই বেশি বুদ্ধি। আফরোজা আক্তার বলছে ব্রিটিশ। ওকে। এখন এইটার সাথে লাইসোজেনিকের পার্থক্য কি ভাইয়া? লাইটিক মানে ছিল কি, ধোকা দিছে, এখন সে ধোকা দিবে না, সবগুলা সেম। ওই যে লাইসোজাইম এনজাইম দিয়ে ছিদ্র করে ডিএনএ কে ভিতরে প্রবেশ করাবে। এখন ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে একটা সমঝোতায় যাবে, যে আমিও তোমার ক্ষতি করব না, তুমিও আমার ক্ষতি করো না, আমাকে তোমার ভিতরে থাকতে দাও। আমরা দুইজন করব কি, স্বামী স্ত্রীর মতো দুইজন আমরা একই সাথে সংসার করব। এর মানে এখন কি হয়, ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ তারা স্বামী স্ত্রীর একটা সংসার তৈরি করে। তাহলে নতুন যে জিনিসগুলা হবে, নতুন যে জিনিসগুলা হয়, সেগুলা সাধারণত কি হয়,
সাধারণত ভাইরাস হবে, কিন্তু তার ভিতরে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পাওয়া যাবে। কারণ কি? কারণ এইখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা একই সাথে আছে। এই জন্য যে জিনিসটাই তৈরি হবে তার মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দুই বৈশিষ্ট্যই থাকবে। তার মানে লাইসোজেনিকে যে ভাইরাসটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি সংকর ভাইরাস, কারণ তার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে। ওকে, তাহলে বুঝতে পারছো কিনা? এইখানে জাস্ট কি করে মেরে ফেলে, আর এইখানে যে কি করে আগের জায়গায় সে মির্জাফর, আর এইখানে যাওয়ার পরে সে কি করে স্বামী স্ত্রীর মতো তারা সংসার তৈরি করে। তাহলে যে বাচ্চা কাচ্চাগুলো হয়, এই বাচ্চা কাচ্চাগুলোর মধ্যে স্বামীর এবং স্ত্রীর দুইজনেরই কি থাকে? বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, রিপ্রোডাকশন তো অবশ্যই হবে। স্বামী স্ত্রী হয়ে গেলে, আগে স্বামী স্ত্রী ছাড়াই রিপ্রোডাকশন হয়েছে, এখন তারা সংসার করছে, রিপ্রোডাকশন হবে না পাগল? তাহলে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে তুমি দেখো, তুমি তো এইখানে সংখ্যা বৃদ্ধি করে, তারপর কোষ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ করে বের হয়, আর ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়। তুমি দেখো যুক্ত হওয়া মানে কি? সংসার তৈরি করে, মানে ব্যাকটেরিয়া মরে যায়, বিদারণ ঘটে। আর এখানে ব্যাকটেরিয়ার বিদারণ ঘটে না, ঠিক আছে? এখানে ব্যাকটেরিয়ার ভিতরেই থাকে ভাইরাস ব্যাকটেরিয়ার সম্মিলিত বৈশিষ্ট্য নিয়ে। সাধারণত টি সিরিজে লাইটিক হয়, মনে রাখবা। লাইটিক, লাইটিকে হচ্ছে টি সিরিজে হয়। আর লাইসোজেনিকে টি নাই, ওটা ল্যামডা সিরিজে হয়। ভাইরাসের একটা শ্রেণী বিন্যাস আছে, টি সিরিজ যুক্ত ভাইরাস, ল্যামডা সিরিজ যুক্ত ভাইরাস, ওগুলাকে আমরা বলি। তাহলে টি সিরিজযুক্ত লাইটিকে টি আর লাইসোজেনিকে ল্যামডা। সৃষ্টি তুমি দেখো, একবার চক্র সম্পন্ন অনেক ভাইরাসের সৃষ্টি হয়, আর একবার সম্পন্ন হইলে ভাইরাসের জিনোমযুক্ত দুটি ব্যাকটেরিয়ার জন্ম হয়। মানে জিনিসটা এরকম যে ব্যাকটেরিয়ার ভিতরে তারা যখন স্বামী স্ত্রীর মতো সংসার তৈরি করছে, তখন এখানে ভাইরাসও আছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে। এই ব্যাকটেরিয়াটা যখন দ্বিভাজন হবে, বা ব্যাকটেরিয়া যখন তার অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করবে, তখন দুইটা ব্যাকটেরিয়া হয়ে গেল, যার মধ্যে ভাইরাসের বৈশিষ্ট্য আছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে, বহুরূপী সে। প্রোফাজ গঠন হয় না। আচ্ছা, প্রোফাজ মানে কাকে বলি আমরা? প্রোফাজটা তোমাদের বলি। এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা মিলে একসাথে গঠন করলো, এটা ভাইরাসের ডিএনএ, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। তারা যখন সংসার তৈরি করবে, আমরা যদি স্বামী ধরি, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে স্বামী ধরি, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ কেই বলা হয় প্রোফাজ। প্রোফাজ বলা হয় ব্যাকটেরিয়ার ডিএনএ কেই। তাহলে প্রোফাজ মানে কি? একটা ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ তে যখন প্রবেশ করে, তখন দুইটা একসাথে মিলে সংসার করে, তোমরা জানো। তখন ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমরা বলি প্রোফাজ। তাহলে প্রোফাজ গঠন হয় লাইসোজেনিক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বোঝার জিনিস আছে। আর প্রোফাজ তো মানে প্রোফাজ হয়ই না কিসে? লাইটিকে। কারণ কি? সংসার করার প্রয়োজন হয় না, স্বামী সাজার আগেই তারা নষ্ট করে দেওয়া হয়। আর আক্রমণের তীব্রতা এখানে তীব্র হয়, আর এখানে তুমি দেখো সে মৃদু হয়। মানে এখানে ভাইরাসটা অনেক শক্তিশালী হয়, আর এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দুইটার বৈশিষ্ট্য থাকার কারণে সে একটু মৃদু হয়, মানে কম হয়। ভাইরাস ব্যাকটেরিয়াকে ছাড়ে না। তুমি দেখো, ভাইরাস করে তো রোগের নাম। এইটা তোমার এই চ্যাপ্টার যখন পড়বা, অনেক ভাইরাস পড়লা, ডিএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস কি, দণ্ডাকার ভাইরাস কি, কোনটা কি, কিন্তু শেষে যাইয়া তুমি দেখবা যে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া, এটা নিয়ে তুমি পেঁচ লাগাবা। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ যখন একই সাথে হয় ভাইয়া, মানে সংসার করে, তখন ওই জায়গায় ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমরা বলি প্রোফাজ। ওকে, ভাইরাস গঠিত রোগ কি কি আছে তুমি দেখো। এই যে তোমরা জানো, হায় হায়, এটা অনেক আগে তোমরা হয়তো পড়ছো, বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তাহলে তুমি দেখো, হা দিয়া হাম, হারপিস, হেপাটাইটিস, এগুলা। তারপরে তুমি দেখো বসন্ত। ও দেশে দিয়া এটা আছে, দেশে দিয়া আছে ডেঙ্গু, মাস দিয়া মামস, এলো দিয়া এইডস। এইডস বলতে পারো, অথবা তুমি এইচআইভিও বলতে পারো। এলো এইডস, সরি এইচআইভি তো এইডস। ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল ফিভার বলি আমরা। তোমরা জানো মাঝে মধ্যে আমাদের কিছু জ্বর হয়, ডাক্তারের কাছে যখন তুমি গেছো, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ওষুধ খাইলে 1 সপ্তাহে ভালো হবে, আর না খাইলে 7 দিনে ভালো হবে। তার মানে ওষুধ খাও আর না খাও, ভাইরাল ফিভার অটোমেটিক ভালো হয়ে যায়। এরপরে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু। ডেঙ্গু দিয়ে তো ডেঙ্গু জ্বর মানে জলাতঙ্ক, জলাতঙ্কের ভাইরাসের নাম তোমরা পড়ছো রেভিস, আর পেলো দিয়ে হচ্ছে পোলিও। তাহলে এগুলো হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তোমাকে কোশ্চেন করবে যে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ, অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যটা করা লাগে, এর জন্য তোমাকে এইটা পড়া লাগবে।
হ্যাঁ, এইচআইভি তো আরএনএ ভাইরাস, এইখানে সম্মিলিতভাবে ভাইরাস বলা হয়েছে ভাইয়া, সম্মিলিতভাবে এর মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, এই চারটা দেওয়া হয়েছে কারণ তোমার যাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে প্যাচ না লাগে। ওকে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এটা দিয়ে তোমরা করোনাও বলতে পারো। করোনা যে ভাইরাস, এটা তোমরা যদি না জানো, এটা 2 দিনের বাচ্চাও জানে। ঠিক আছে ভাই, পারবা। ভাইরাসের উপকারিতা এগুলা রিডিং দেওয়ার বিষয়ে বাসায় তোমরা পড়বা, কি কি রোগের টিকা তৈরি করা হয়, ঔষধ তৈরি করা হয়। তুমি দেখো ভাইরাস দিয়ে কলেরা, টাইফয়েড, আমাশয়, প্লেগ, এগুলা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইয়া, মনে রাখবা। এগুলা কিন্তু সব ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগের টিকাও কি দিয়ে তৈরি করা হয়? ভাইরাস দিয়ে তৈরি করা হয়। এইটুকু প্যাচ লাগায় না। হ্যাঁ, সৌন্দর্য বর্ধনের টিউলিপ ফুল তুমি দেখবা যে ব্রোকেন টিউলিপ কিসের কারণে হয়? ভাইরাসের কারণে হয়, পতঙ্গনাশক হিসেবে। খরগোশ, অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে মিক্সো ভাইরাস দিয়ে খরগোশের মধ্যে মিক্সো ভাইরাস ছড়াই দেওয়া হয়, খরগোশগুলা দমন করা হয়, খরগোশের নিয়ন্ত্রণ রাখা হয়। জিন কৌশলে বাহক হিসেবে ব্যবহার করা হয়, ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে। ক্ষতিকর, তোমরা জানো ভাইরাস ব্যাকটেরিয়াকে মারে, তাই না? তাহলে যে সকল ব্যাকটেরিয়া আমাদের জন্য ক্ষতিকর, ওগুলাকে মারার জন্য আমরা অস্ত্র হিসেবে কাকে ইউজ করি? ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসকে ইউজ করি। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, এগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ভাইরাসের উপকারিতা ভাইয়া, অপকারিতা মানে হচ্ছে কি কি রোগ সৃষ্টি করে, কি কি। তাহলে এইটা যেগুলা জানো আমি আর বলবো না এগুলা, ঠিক আছে? সবার শুনে দেখুন, ডেঙ্গুর ভাইরাসের নাম ফ্লেভি ভাইরাস। লাস্ট 2 বছর আগে যে ডেঙ্গুর সিজনটা শুরু হয়েছে, এরকম খুব মারাত্মক ছিল। সার্স দিয়ে হয় নিপা ভাইরাস, ঠিক আছে? নিপা ভাইরাস। তাইলে মনে রাখবা, এই নিপা ভাইরাস, তোমরা অনেক যে শীতের বেলা খেজুরের রস খেতে যাও, এখানে কিন্তু এই বাদুরের মাধ্যমে এই নিপা ভাইরাস ছড়ায়। বাদুর কিন্তু প্রস্রাব করে দেয় মাঝে, মানে প্রায়ই ওই হাড়ির মধ্যে প্রায়ই প্রস্রাব করে দেয়। তো ওই বাদুর থেকে ওই খেজুরের রসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়াইতে পারে। বা নিপা ভাইরাস যদি আক্রান্ত হয়, যে রোগ হয়, তার নাম সার্স। জলাতঙ্ক, তোমরা জানো রেবিস ভাইরাস দিয়ে কুকুর, বিড়াল এগুলা যদি কামড় দেয়। গুটি বসন্ত, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরিওলা। আর জলবসন্ত, ভেরিসেলা। আর হাম রুবিওলা, নামগুলা দেখো মিল আছে। হাম রুবিওলা, জলবসন্ত ভেরিসেলা, আর গুটি বসন্ত ভেরিওলা। বাকি সবকিছুর সাথেই তুমি দেখবা যে নামের সাথে, রোগের সাথে ভাইরাসের নাম মিল আছে। রোগের সাথে ভাইরাসের নাম মিল আছে। রোগের সাথে ভাইরাসের নাম মিল আছে, মনে রাখবা। আর যেগুলোর নাম মিল নেই, আমি তোমাকে দাগাই দিছি, যেগুলা ইম্পর্টেন্ট আসতে পারে, এগুলোর নামটা খালি পড়বা। ওকে। তো কতিপয় ভাইরাস গঠিত রোগ, চিকনগুনিয়া সম্পর্কে তোমাদের বলার কিছু নাই। লাস্ট 3 বছর আগে হুট করে চিকনগুনিয়া বেড়ে গেল। চিকনগুনিয়া আর ডেঙ্গু মোটামুটি সেমই, কিন্তু ডেঙ্গুতে দেখা গেছে যে প্লাটিলেট বা অনুচক্রিকা অনেক কমে যায়, চিকনগুনিয়াতে যেটা হয় না। বাকি সকল লক্ষণ মোটামুটি সেম, এবং দুইটাই মোটামুটি সেম মশা দিয়ে ছড়ায়, এডিস ইজিপ্টি। এটা ডেঙ্গু ছড়ায়, এটা দিয়ে চিকনগুনিয়া ছড়ায়। আমরা জাস্ট যদি আমরা অ্যান্টিজেন টেস্ট না করি, তাইলে আসলে বুঝতে পারি না এটা ডেঙ্গু না চিকনগুনিয়া। তাহলে তুমি দেখো এই চিকনগুনিয়াটার জীবাণুর নামটা পড়বা, এবং এটা একটা আরএনএ ভাইরাস। পেপের রিং স্পট ভাইরাস, পেঁপের মধ্যে পরবর্তী ছবি আছে, দেখবা, আমরা দেখাবো। পেঁপের মধ্যে একটা পেঁপে যদি ধরি, তাহলে দেখবা এরকম রিং এর মতো করে স্পট তৈরি করে। এজন্য এটাকে বলি পাপায়া রিং স্পট ভাইরাস। তার নামটা দেখো, পিআরএসবি, পাপায়া রিং স্পট ভাইরাস। যদি বলে যে পিআরএসবি কোথায় রোগ সৃষ্টি করে, তাহলে কি বলবা? পেঁপেতে রোগ সৃষ্টি করে। পাপায়ার নামও না দিতে পারে, কারণ তুমি পাপায়া দেখলেই তো বুঝে ফেলবা এটা পাপায়া, পেঁপে। কাঁচা খেজুরের রস খাওয়া উচিত না ভাইয়া, ইদানিং এটা খুব বাড়ছে। নিপা ভাইরাস, তোমার আগে বলছি প্যারামিক্সোভাইরাস, এটা নিপা ভাইরাস তো আরএনএ ভাইরাস। তুমি দেখো এটা হচ্ছে বাদুর, কাঁচা খেজুরের রসের মাধ্যমে এটা। আমার কিন্তু গতবারও ইচ্ছে ছিল যে আমি ওই যে তোমাদের উত্তরা দিয়াবাড়ি এদিকে নাকি পাওয়া যায়, কাঁচা খেজুরের রস খাইতে যাব, কিন্তু এটা জানার পরে ভাবলাম যে আর রিস্কটা না নেই। জিকা ভাইরাস, এটাও তুমি দেখো ইজিপ্টি মশা দিয়ে ছড়ায়, ঠিক আছে? এডিস ইজিপ্টি, এটাও এডিস ইজিপ্টি। এটাও এডিস, তুমি দেখো এলবোপিকটাস, এটাও কিন্তু এলবোপিকটাস, দুইটা দিয়ে সেম। আর মাইক্রোসেফালি হয়, মানে বাচ্চাদের কি হয়, ব্রেইন ডেভেলপ হয় না, মানে ইমমেচিউর ব্রেইন হয় এটা, মানে বাচ্চার ব্রেইন ডেভেলপ হয় না, আনডেভেলপড ব্রেইন। এটা হচ্ছে জিকা ভাইরাসের কারণে হয়। আর জিকা ভাইরাস আর চিকনগুনিয়া ভাইরাস আর ডেঙ্গু ভাইরাস সেম মশা দিয়ে ছড়ায়। না, খেজুরের রস খাইলে যে আমার খুব গেইন হয়ে যায় তো সম্রাট, তা না ভাইয়া।
হ্যাঁ, সার্স, মনে রাখবা যে সার্স ভাইরাসের দ্বিতীয় একটা প্রজাতি হচ্ছে করোনা, এই জন্য সার্স করোনা 2 বলি আমরা এটা। ভাইরাল হেপাটাইটিস, তাহলে হেপাটাইটিস একটা, হেপাটাইটিস, হেপাটিক শব্দের অর্থ আমরা বলি কি, যকৃৎ। আর কোনো কিছুর মধ্যে প্রদাহ হইলে আমরা তার সাথে কি করি, আইটিআইএস যোগ করি। তাহলে আইটিআইএস মানেই হচ্ছে প্রদাহ, লিভারের প্রদাহ। ইউসুফ এখনো মনের মধ্যে নিয়ে বসছে যে আন্ডা বাচ্চা মানে কি ভাইয়া। আন্ডা বাচ্চা মানে হচ্ছে, তোমরা তো পিচ্ছি বাচ্চা না, ধরো অনেক জুনিয়রের জন্য আন্ডা বাচ্চা বলে আদর করে বলি, রাগ করো না। আর যারা রাগ করো তারা আমার সিনিয়র। তাহলে হেপাটিক, যকৃতের মধ্যে প্রদাহ হয় বিধায় তার নাম হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। তাহলে এটা লিভারের বা যকৃতের প্রদাহজনিত রোগ। তুমি দেখো হেপাটাইটিস কয়েকটা আছে, হেপাটাইটিস এ বলি আমরা, হেপাটাইটিস বি আছে, সি আছে, ডি আছে এবং ই আছে। তাহলে এই এ এবং ই, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুইটা সাধারণত পানিবাহিত। বাইরে তুমি খেজুরের কিসের ওই যে আখের রস খাইতে গেছো, দেখবা হেপাটাইটিস এ ই হয়ে জন্ডিস হয়ে গেছে। অথবা নোংরা পানি খাইছো, অপরিষ্কার পানি খাইছো, দেখবা হেপাটাইটিস এ ই হয়ে গেছে। তবে এগুলা বেশি বেশি হয় কিন্তু এটা ভালো, মানে অটোমেটিক ভালো হয়ে যায়। তো বাকিগুলা খুব খারাপ। এই যে ডেঞ্জারাস দুইটার নাম তোমাদের বলি, ডেঞ্জারাস দুইটা হচ্ছে এইটা এবং এইটা। এইটা মোস্ট ডেঞ্জারাস, হেপাটাইটিস সি, এটা খুব কম হয় কিন্তু এটা হইলে আর রক্ষা নাই। মোটামুটি 95% ক্ষেত্রে শিওর যে হেপাটাইটিস সি হইলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হবে। ওকে, তুমি দেখো এই ভাইরাসগুলোর মধ্যে এইচসিভি কে তুষের আগুন বলা হয়, হেপাটাইটিস সি, এটা খুবই ডেঞ্জারাস কিন্তু ভাই আমার কথা শোনা যাচ্ছে? ভাইয়া, হ্যালো, হ্যালো, এই আন্ডা বাচ্চার আমার কথা শোনা যায় কিনা? ওকে, স্ক্রিনটা আসতেছে ভাই, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। হ্যাঁ, 1 মিনিট সময় দাও আমাকে, একটা মিনিট, 1 মিনিট সময় দাও আমাকে। ধরো 1 মিনিট তোমাদের রেস্ট। স্লাইড কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করো তো ভাইয়া, স্লাইড কি দেখা যাচ্ছে কিনা? স্লাইড কি দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন দেখা যায়, স্লাইডে স্ক্রিন দেখা যায়? ওকে ওকে, আমরা আসি। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভাই আমি, হ্যাঁ, মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে তোমাদের সুযোগ করে দেয়। তাহলে আমরা বলছি হেপাটাইটিস সিটা খুব ডেঞ্জারাস, কারণ এটা হইলে 99.5% ক্ষেত্রে শিওর যে লিভার সিরোসিস হয়ে মানুষ মারা যাইতে পারে। লিভার সিরোসিস এক ধরনের লিভার ক্যান্সার, যেটা হেপাটাইটিস বি এবং সি এর কারণে হয়। বি হইলে 65% ক্ষেত্রে, মানে যাদের হেপাটাইটিস বি হয়েছে 65% ক্ষেত্রে সম্ভাবনা তাদের লিভার সিরোসিস হবে। আর যাদের সি হয়েছে তাদের 95% সম্ভাবনা লিভার সিরোসিস হয়। সবচেয়ে ডেঞ্জারাস কিন্তু সি। একমাত্র হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি 4টা হেপাটাইটিস হচ্ছে আরএনএ ভাইরাস। এটুকু দেখো বুঝতে পারছো কিনা? বাকি 4টাই হচ্ছে আরএনএ ভাইরাস। আর হেপাটাইটিস ডি কে বলা হয় অসম্পূর্ণ ভাইরাস। কারণ কি? কারণ হেপাটাইটিস ডি সে অন্য হেপাটাইটিসের সাহায্য ছাড়া, মানে সি বা বি এর সাহায্য ছাড়া রোগ সৃষ্টি করতে পারে না।
এজন্য তাকে অসম্পূর্ণ ভাইরাস বলি। একমাত্র হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ, বাকি সব আরএনএ ভাইরাস। আর কোনটা এন্টারো, কোনটা মেইনলি হচ্ছে ফ্লেভি ভাইরাস হেপাটাইটিস সি, অসম্পূর্ণ ভাইরাস ডি, আর এই ক্যালিসি ভাইরাস হচ্ছে সি। এইটুকু মনে রাখো, আর দরকার নেই। আর সুপ্তিকালটা একটু দেখে নিবা। হেপাটাইটিস ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে ভাই যেটা ভালো হওয়ার এমনি ভালো হয়ে যায়, আর যেটা ভালো হয় না এটাতে স্থায়ীভাবে হয়ে গেলে ওটা যেটা ভালো হয় না ওষুধ খেয়ে লাভ হয় না। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এটা জানো, গত বছরের আমাদের খুব, গত 2 বছর আগে আমাদের ভোগাইছে মারাত্মকভাবে, গত বছরই তো খুব ভোগাইছে। এবং এইবারও ডেঙ্গুর সিজন চলতেছে, আলহামদুলিল্লাহ এখন কম আছে। হেপাটাইটিস এ কে এইচএভি বলা হয় আর কি, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস এর জন্য। ডেঙ্গু সাধারণত কি দিয়ে হয় তোমরা জানো? এডিস এজিপ্টি দিয়ে, এবং ডেঙ্গু ভাইরাসের নাম হচ্ছে ফ্লেভি ভাইরাস, তোমরা জানো আগে পড়ছি আমরা, ফ্লেভি ভাইরাস দিয়ে হয়। এই ভাইরাসটাকে বহন করে এডিস এজিপ্টি এবং অ্যালবপটিকাস, এটা একটা আরএনএ ভাইরাস। ঠিক আছে, ওকে। তীব্র মাথা ব্যথা হয়, চোখের পিছনে ব্যথা হয়। আর ডেঙ্গু হইলে সবচেয়ে যেটা হয়, এত বেশি ব্যথা হয় হাড়ের মধ্যে, মনে হয় হাড়টা ভেঙে যাচ্ছে, এটাকে বলি হাড় ভাঙ্গা ব্যথা। হাড় ভাঙ্গা ব্যথা কিসের মধ্যে পাওয়া যায়? ডেঙ্গুতে পাওয়া যায়। আর রক্ত পরীক্ষা যদি করি আমরা, তাহলে ডেঙ্গুতে কি দেখা যাবে? যে ডেঙ্গুর বিপক্ষে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওটাকে আমরা আইজিএম অ্যান্টিবডি পাবো। তাহলে ডেঙ্গুর বিপক্ষে একটা অ্যান্টিবডি পাবো আমরা। কারোর মধ্যে যদি ডেঙ্গু হয়, তাহলে তার শরীরে আমরা একটা অ্যান্টিবডি পাবো, অ্যান্টিজেনও পাবো আমরা। যদি আমরা অ্যান্টিবডিটা পরীক্ষা করি, অ্যান্টিজেনও আমরা পাবো। আর মেইন কথা হচ্ছে হাড় ভাঙ্গা ব্যথা হবে। আর তোমরা জানো এখানে কি হয়, শরীরের মধ্যে লালচে লালচে দাগ দেখা যায়, তুমি দেখবা এরকম লাল লাল রেশ দেখা যায় ডেঙ্গুতে। আর ডেঙ্গুতে রোগীর ক্ষেত্রে একটা জিনিস কমে যায়, তোমরা জানো প্লাটিলেট বা অনুচক্রিকা কমে যায়, এটা অনেক কমে যায়, ওকে। হেমোরেজিক ডেঙ্গু জ্বর কাকে বলি আমরা? হেমোরেজ মানে হচ্ছে একটা রক্তনালী ছিঁড়ে রক্ত বের হচ্ছে কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না, রক্তনালী থেকে রক্ত পড়তেছে কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না, এইটাকে বলি আমরা হেমোরেজ। তাহলে কোনো ডেঙ্গু জ্বরের কারণে যদি এমন হয় যে, ডেঙ্গু হইলে তোমরা জানো প্লাটিলেট কমে যায় বা অনুচক্রিকা কমে যায়, আর অনুচক্রিকা কমে গেলে রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট না বাঁধার কারণে কন্টিনিউয়াসলি রক্ত পড়তেই থাকবে, এটাকে আমরা বলি হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এটাকে বলি আমরা হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ হবে, বিশেষ ক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং হয়, মাঝে মধ্যে ভিতরে ভিতরে ব্লিডিং হয়ে মানুষ মারাও যাইতে পারে, মারাও যায়। অনুচক্রিকা 1.5 লাখ থেকে, তোমরা জানো 1.5 লাখ থেকে 3 লাখ অনুচক্রিকা, তো 1.5 লাখের নিচে চলে আসে ডেঙ্গুতে, 10,000 15,000ও চলে আসে। ডেঙ্গু শক সিনড্রোম হয় কি, রক্তনালী থেকে পানি বের হয়ে যায়। শক সিনড্রোমটা কি দেখো, রক্তনালী থেকে পানি বের হয়ে, পানি বের হয়ে গেলে রক্তগুলো তখন কি হয়, রক্তের ঘনত্ব বেড়ে যায়। রক্তের ঘনত্ব বেড়ে যায়, তুমি দেখবা যে রক্তের প্রেসার কমে যায়, ব্লাড প্রেসার কমে, মানুষ শকে চলে যায়। হুট করে ব্লাড প্রেসার কমে শক হয়ে পড়ে যায়, দেখবা মানুষ কি হয়, এটাকে বলে আমরা ডেঙ্গু শক সিনড্রোম। আর এতে হিমো কনসেন্ট্রেশন হয়, এই যে রক্তকণিকার ঘনত্ব বেড়ে যাওয়া, এইটাকে বলে আমরা হিমো কনসেন্ট্রেশন। প্লাটিলেট মানে ভাই অনুচক্রিকা। মল্লিকা, একদম মাইর দিমু একটা, প্লাটিলেট এখনো এসে প্লাটিলেট বুঝো না তোমরা, হ্যাঁ? ওকে, হেমো কনসেন্ট্রেশন মানে রক্ত কি হয়ে যাওয়া, যে রক্তের ঘনত্ব বেড়ে যাওয়া, একটার সাথে আরেকটা রক্তের গায়ে গায়ে লেগে যাওয়া, তখন ব্লাড প্রেশার কমে যায়, মানুষ শকে চলে যায়, সেটাকে বলি ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে বুঝতে পারছো তোমরা, ইন্টারনাল ব্লিডিং মানে হচ্ছে ভিতরে ভিতরে ব্লিডিং হচ্ছে, আমরা বুঝতেছি না। আর হিমো কনসেন্ট্রেশন মানে কি, রক্তের ঘনত্বটা বেড়ে যাওয়া। রক্তের ঘনত্ব বেড়ে গেলে মনে রাখবা, রক্তের ঘনত্ব, রক্তের ঘনত্ব বাড়ে কিন্তু কি হয়, প্রেসার কমে। আর প্রেসার কমে গেলে মানুষ শকে চলে যায়, এটাকে বলি আমরা শক সিনড্রোম। পাপায়া রিং স্পট ভাইরাস, তোমরা আগে দেখছো এটা, তুমি দেখো কিভাবে রিং এর মতো করে হচ্ছে, পাপায়া রিং স্পট ভাইরাস। হ্যাঁ, ডেঙ্গুর রক্ত নিলে তো ডেঙ্গুর জীবাণুটা চলে যাইতে পারে ওই শরীরের মধ্যে। তাহলে পাপায়া রিং স্পট শুধু আমরা আগে বলছি পিআরএসভি। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী দায়ী কোনটা, কুইকলি অ্যান্সার করো, কুইক, একদম কুইকলি অ্যান্সার করবা। আরো ভালো অ্যান্সার চাই আমি, আরো ভালো। 17 জন, 17, প্রায় 30 জনের মতো ভুলভাল দাগাইতেছে। হ্যাঁ, অনিন্দিতা বলছে, হ্যাঁ ভাইয়া তোমাদের আগের ক্লাস নিছিলাম আমি। তোমার
আমল নামা দেখো, এটা খুব ভালো করছো তোমরা, কিন্তু আমি চাই তোমরা আরো ভালো করো। হ্যাঁ, ইজি জিনিস মিস্টেক করবে না। তাহলে এটা হবে ফ্লেভি ভাইরাস। লিখিত পরীক্ষার প্রশ্নগুলা, এটা ছবি চাইছে এখানে। লাইটিক চক্র কি? লাইটিক মানে কোনটা? ওই যে যেটা ব্রিটিশের মতো ভেঙে দেয় ওটা। লাইটিক ও লাইসোজেনিকের পার্থক্য, ভাইরাল হেপাটাইটিস কত রকমের আছে কি? এটা 1 মার্কের আসলে শুধু হেপাটাইটিস কি দিবা, আর যদি 2 মার্ক আসে প্রকারভেদ গুলা দিবা। ডেঙ্গু জ্বরের কারণ কি দিয়ে হয়, কি কি লক্ষণ, কি কি প্রতিরোধ করতে পারি কিভাবে। ডেঙ্গুর প্রতিরোধের মেইন কথাই হচ্ছে কি, মশা নিধন করা। আর সেকেন্ড কথাতে যদি অনুচক্রিকা কমে যায় তাহলে অনুচক্রিকা দেয়া। আর ডেঙ্গু ভাইরাসের নাম, উক্ত ভাইরাসের পোষকের বৈজ্ঞানিক নাম লেখো। পোষক মানে কি? ওই যে তোমরা এডিস এজিপ্টি আর হচ্ছে অ্যালবোটিকাস, এইটা। হ্যাঁ, আমি সোজা ভাই ভাইয়া, তুমি মনে রাখছো আমাকে। ব্যাকটেরিয়ার মধ্যে আসি তাইলে। ভাইরাস ছিল অতি ক্ষুদ্র, তার চাইতে একটু বড় হচ্ছে ব্যাকটেরিয়া। আর ভাইরাস ছিল অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয়। কোষীয় হইলেও কি, সে আদিকোষী, অনুন্নত আদিকোষী। হ্যাঁ, একটু পরে আমরা ব্রেক দিচ্ছি ভাইয়া। ওকে, তাহলে এটা হচ্ছে আদিকোষী ভাইরাস। ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে কোষ আছে, কিন্তু আদিকোষী, প্রকৃত কোষী আমাদের মতো না। এবং আদিকোষী, এবং সে আবার কি, তার দেহের মধ্যে একটা কোষ পাওয়া যায় সারা দেহে। এজন্য আমরা ব্যাকটেরিয়াকে আবার বলি এককোষী। ওকে, ব্যাকটেরিয়ার কিছু বৈজ্ঞানিক নাম তুমি দেখো। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহুক, এবং অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, মনে রাখবা। তাহলে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিওলজির জনক লিউয়েনহুক। লিউয়েনহুক এছাড়া কিন্তু অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, মনে রাখবা। লুই পাস্তুর ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠা করেন। তোমরা পাস্তুরাইজেশন দেখবা, দুধকে ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য পাস্তুরাইজেশন করা হয়। বিজ্ঞানী লুই পাস্তুর এই তত্ত্বটা দেন যে কিভাবে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হয়। এই পাস্তুরের নাম অনুযায়ী বলা হয় পাস্তুরাইজেশন। তাহলে আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে আবার? লুই পাস্তুর। আর এমনিতে ব্যাকটেরিওলজির জনক কে? লিউয়েনহুক। আর আধুনিক বললে লুই পাস্তুর। তাহলে আধুনিক মানে পরে হইছে, পাস্তুর পরে করছে, সেই জন্য সে আধুনিক। আর রবার্ট কক তুমি দেখো, রবার্ট কক উনি সর্বপ্রথম যক্ষা এর জীবাণু আবিষ্কার করেন, এর জন্য 1905 সালে নোবেল পুরস্কার পান। আসতে পারে, যক্ষা রোগের জীবাণু সর্বপ্রথম আবিষ্কার করেন কে? রবার্ট কক, যক্ষা কক। এই তানভীর, উট পাখির ডিম একটা ব্যাকটেরিয়া হয়, গাদার গাদা এই। আচ্ছা, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য তোমাদের বলছে আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। আদিকেন্দ্রিকের নিউক্লিয়াসটা কিরকম থাকে তুমি দেখো। একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এরকম থাকে, তার মধ্যে সাইটোপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস থাকে। এই চারটা জিনিস, নিউক্লিয়র মেমব্রেন থাকে, নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, আর ক্রোমাটিন পাওয়া যায়। কিন্তু আদিকোষের মধ্যে এটা পাওয়া যায় না। আদিকোষের শুধুমাত্র কি পাওয়া যায়? শুধুমাত্র তার একটা ডিএনএ পাওয়া যায়। আদি আদি ব্যাকটেরিয়াতে শুধুমাত্র তার একটা ডিএনএ পাওয়া যায়। আর ডিএনএটা অতিমাত্রায় পেঁচানো থাকে, পেঁচানো থাকায় তারে আমরা কি বলি? তারে বলি আমরা নিউক্লিওয়েড বলি। তারে বলি আমরা নিউক্লিওয়েড। ওটাকে নিউক্লিয়াস বলি না, তাহলে নিউক্লিওয়েড বলি। তাহলে তার নিউক্লিয়ার প্লাজম নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই। ওকে, তাহলে কোষ প্রাচীরের উপাদান, এই নামটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। মাঝে মধ্যে খালি বুঝা না, বুঝে নিতে হয় কি পড়তে হয়। ওকে, তাহলে পেপটিডোগ্লাইকেন বা মিউকোপ্রোটিন মেইনলি পাওয়া যায়। পেপটিডোগ্লাইকেন দিয়ে কিন্তু বহুবার কোশ্চেন আসছে ভাই, এটা কিন্তু 3 স্টারের একটা কোশ্চেন, দাগায় নাও। হ্যাঁ, ব্রেক দিয়ে দিব একটু পরে ভাইয়া। আচ্ছা, ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল কেন বলছি আমরা? কারণ আমরা জানি টি2 ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে মারে। তাহলে আমি যাকে মারবো আমাকে দেখা মাত্র সে সতর্ক থাকবে না, সংবেদনশীল হবে আমার প্রতি। এই জন্য বলা হয় যে ফাজ ভাইরাসের প্রতি ব্যাকটেরিয়া সংবেদনশীল, কারণ ফাজ ভাইরাস দেখলে ব্যাকটেরিয়া দৌড়ায় পালায়। তো কিছু ব্যাকটেরিয়া আছে তুমি দেখবা অক্সিজেন, তাদের বাঁচতে গেলে অক্সিজেন দরকার হয়, তাদেরকে আমরা বলি বাধ্যতামূলক বায়বীয়, অক্সিজেন দরকার। আর যাদের অক্সিজেন দরকার নেই তাদেরকে আমরা বলি বাধ্যতামূলক অবায়বীয়। আর কিছু আছে সুবিধাবাদী, যে অক্সিজেন থাকুক আর না থাকুক, থাকলে দরকার আছে, না থাকলে দরকার নেই, এরা সুবিধাবাদী। ঠিক আছে, এগুলা। তাহলে ক্রোমোজোম না থাকায় তুমি দেখো, ক্রোমোজোম না থাকে ডিএন পেঁচানো থাকে না, নিউক্লিয়েট থাকে। এর মধ্যে কোনো মাইটোসিস হয় না, মিউসিস হয় না। তোমরা জানো মাইটোসিস এবং মিউসিস এগুলো প্রকৃত কোষের বৈশিষ্ট্য, আদি কোষের না। ব্যাকটেরিয়া যেহেতু আদি কোষী, তার মধ্যে মাইটোসিস মিউসিস হয় না, তার মধ্যে দ্বিভাজন হয়। মনে রাখবা, ব্যাকটেরিয়ার দ্বিভাজনটা এক ধরনের এমাইটোসিস। তাহলে ব্যাকটেরিয়ার এমাইটোসিসটাকে আমরা কি বলি? দ্বিভাজন।
ব্যাকটেরিয়ার এমাইটোসিসটাকে আমরা দ্বিভাজন বলি। ক্লিয়ার তো? দ্বিবিভাজন বা বাইনারি ফিশন বলি, বাইনারি ফিশন। একটা ব্যাকটেরিয়ার গঠন তুমি দেখো, একটা ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী এবং সে কিন্তু মানুষের মতো না, তার বাইরে কিন্তু কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার বাহিরে একটা কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের ভিতরে তোমরা জানো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে। লাল কালি দিয়ে দিলাম, এটা তার কোষ ঝিল্লি। তুমি দেখো একটা ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি মাঝে মধ্যে ভিতরের দিকে এরকম ভাঁজ হয়ে ঢুকে গেছে, যেটা কোষ ঝিল্লি ভিতরের দিকে ভাঁজ হয়ে ঢুকছে ওটাকে আমরা মেসোজোম। তাহলে মেসোজোম কিন্তু কোষ ঝিল্লি ভাঁজ হয়ে ঢুকার কারণেই মেসোজোম হয়েছে। ওকে, এরপরে তুমি দেখো তার ভিতরে সে যেহেতু আদিকোষী তাহলে শুধুমাত্র রাইবোজোম থাকবে, এছাড়া কোনো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক, গোলগি বডি কিছুই থাকবে না। এছাড়া তার মধ্যে একটা প্লাজমিড, ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড পাওয়া যায়, তোমরা জানো প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি আমরা এই প্লাজমিড দিয়ে। এছাড়া সঞ্চিত কিছু ভলিউটিন, যেগুলো তেলবিন্দু বা সঞ্চিত খাদ্য হিসেবে ভলিউটিন পাওয়া যায়। আর পেছানো যে ক্রোমোজোম পাওয়া যায় তোমরা জানো, এটাকে আমরা বলি নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বলি আমরা এটাকে। আর তুমি দেখো এই যে চোখা চোখা যেগুলা, এগুলাকে বলা হয় আমরা পিলি। তাহলে চোখা দিয়ে কোনো কিছুকে সে ঘায়েল করতে পারে, তাই না? তাহলে তুমি সে যদি দুইটা ব্যাকটেরিয়া যখন পাশাপাশি হয় যৌন জননের সময় পিলি দিয়া তারা দুইটার মধ্যে একটা সংযোগ নালী তৈরি করে পিলি দিয়া, তার মানে পিলিটা কি করতে পারে, সে যৌন জননে সহায়তা করে পিলি। আর যেগুলো লম্বা, আরো লম্বা চিকন, সেগুলোকে আমরা বলি ফ্লাজেলা, ফ্লাজেলা দিয়ে সে চলাচল করে। তাহলে কাজগুলো তোমরা বুঝতে পারছো, পিলি দিয়ে সে যৌন প্রজনন করে বা কোনো কিছুর সাথে ছিদ্র করে, আর ফ্লাজেলা দিয়ে সে চলাচল করে। ওকে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের কোষ প্রাচীরের বাইরের দিকেও আরেকটা আবরণী পাওয়া যায়, সেটাকে আমরা বলি ক্যাপসুল। তাহলে তুমি দেখো কোষ প্রাচীরের বাইরে এক্সট্রা আরেকটা আবরণী পাওয়া যায়, সেটাকে আমরা বলি ক্যাপসুল। ক্লিয়ার জিনিসটা? আর পিলি চোখাগুলা আর পাতলাগুলার নাম হচ্ছে ফ্লাজেলা। পিলি দিয়ে যৌন প্রজনন আর ফ্লাজেলা দিয়ে চলাচল করে। আর প্লাজমিডের কাজ কি? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। সঞ্চিত খাদ্যের নাম কি? ভলিউটিন। আর ক্রোমোজোম তো তোমরা জানো, তার নাম নিউক্লিয়েড। আর রাইবোজোম, রাইবোজোম কত এস? 70s। আর রাইবোজোমের কাজ কি? তোমরা জানো যেখানেই রাইবোজোম সেখানেই প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? ওকে, এখানে তুমি দেখো কোষ প্রাচীর, আবারও আসছি সেই পেপটিডোগ্লাইকেন অথবা মিউকোপেপটাইডের মধ্যে। আমরা বলছি না কোষ প্রাচীরের বাইরের মাঝে একটা আবরণ পাওয়া যায়, সেটাকে আমরা ক্যাপসুল বলি, এবং অথবা এটাকে স্লাইম স্তর বলা হয়। এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়, যেন তার নাম হচ্ছে স্লাইম স্তর। ফ্লাজেলা, এটা হচ্ছে একদম ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। আর ফ্লাজেলার কাজ হচ্ছে চলাচল করা, সূত্র সংক্ষিপ্ত হোক বেজাল বডি, তিনটা অংশ আছে। পিলি, পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আর তুমি দেখো সংযুক্তির সাহায্যে এবং যৌন প্রজননের সহায়তা করে, যেমন গোনোরিয়া। প্লাজমা মেমব্রেনের কাজ, বিপাকীয় কাজ, বিপাক মানে শক্তি তৈরির কাজ করে সেটা। মেসোজোম, মেসোজোম মনে আছে? প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে যে অভিক্ষেপ তৈরি করছিল, তার নাম হচ্ছে মেসোজোম। তাহলে এইটুকু ছিল আমাদের মেসোজোম। তাহলে মেসোজোম কোষ বিভাজনে সহায়তা করে। আর সাইটোপ্লাজমের কাজ তো তোমরা জানো, ক্রোমাটোফোর মানে রঞ্জক পাওয়া যায় না। আর সঞ্চিত খাদ্য হিসেবে কি পাওয়া যায়? ভলিউটিন পাওয়া যায়। আর ক্রোমোজোমকে আমরা আগেই বলছি পেঁচানো, অতিমাত্রায় পেঁচানো, এই জন্য তার নাম নিউক্লিওয়েড। তাহলে আদিকোষের নিউক্লিয়াস বা ক্রোমোজোমকে আমরা কি বলি? নিউক্লিওয়েড বলি। প্লাজমিড, তোমরা জানো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড পাওয়া যায়, যেটা বৃত্তাকার ডিএনএ, সে পরবর্তীতে ভেক্টর হিসেবে আমরা কি করি, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে আমরা ব্যবহার করি একে। ওকে, ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, সেটা তুমি দেখো গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা বলি কক্কাস, আর লম্বা ব্যাকটেরিয়াকে আমরা বলি বেসিলাস। গোলাকার গুলার নাম কক্কাস আর লম্বা গুলার নাম হচ্ছে বেসিলাস। তাহলে গোলাকার গুলা তুমি দেখো, এগুলা তোমরা এমনি পড়ে নিবা, একটা থাকলে মনোকক্কাস, দুইটা থাকলে ডিপ্লোকক্কাস, তিনটা চারটা থাকলে টেট্রাকক্কাস। এখন কথা হচ্ছে মেইন জিনিস কি, এই কক্কাস গুলা যখন চেইনের মতো থাকবে তখন তারে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাস। স্টেপ শব্দের অর্থই হচ্ছে চেইন, তুমি দেখো চেইনের মতো হয়ে আছে। আর স্টেফাইলোকক্কাস মানে কি? গুচ্ছ আকারে আছে, কিন্তু গুচ্ছগুলা অনিয়ত বিন্যস্ত, মনে রাখবা অনিয়ত। কি হইলো? কি হইলো? জাহিদ ভাই, হ্যাঁ, এক শুনতে মিনিট ভাই। পাচ্ছি না কিছু।
হ্যাঁ শোনা যাচ্ছে, এখন দেখা যায় ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে এখন। স্ক্রিন এখনো শেয়ার হয় নাই ভাই। কি জানি হুট করে কি হয়ে যায় ভাই, বুঝি না নিজেও। ওকে, এখন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে তুমি দেখো কক্কাস গুলা যখন অনিয়ত বিন্যস্ত হইলো, অনিয়ত বিন্যস্ত মানে একসাথে আছে কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নাই, তখন তারে আমরা বলি স্টেফাইলো। তখন তারে বলি আমরা স্টেফাইলো কক্কাস। আর যখন সুন্দর করে বিন্যস্ত থাকে, সুন্দর করে ধরো একটা এরকম সুন্দর করে বিন্যস্ত, তখন তারে আমরা বলি সার্সিনা। তখন তারে বলি আমরা সার্সিনা। না তোমাকে একদম ছাড়তেছি না, ছাড়ছি না। আচ্ছা একটা মিনিট, আচ্ছা তোমাদের, আচ্ছা এটা আমি আসতেছি, তোমাদের 5 মিনিট ব্রেক দিলাম, এটা আমি ব্রেক থেকে এসে পড়াচ্ছি তোমাদের। আমাদের ব্রেকটা শেষ হবে 3টা 25-এ শেষ হবে আমাদের ব্রেক। জাহিদ, কথা শোনা যাচ্ছে না মেবি। আপনার আমরা ব্রেকে আছি, 5 মিনিট ব্রেকে আমাদের আছি। ও আচ্ছা আচ্ছা, সেটা না, কে জানি বললো আর কি, এজন্য। আচ্ছা মুনিম, তুমি ভাই কোশ্চেন আনসার একটা লেখছো তোমাদের বায়োলজি একটা রুটিনে নাকি একটু সিলেবাসে একটু প্রবলেম আছে ভাই। রুটিনটা তুমি নতুন করে ডাউনলোড করে নাও। হ্যাঁ, শুরুতে হয়তো তুমি এটা ডাউনলোড করছিলা, সিলেবাসটা ঠিক আছে। আহ, ওই 4 5 6 সপ্তাহের যে রুটিন বায়োলজি যেটা তুমি লিখছিলা, এটা ঠিক আছে। তুমি রুটিনটা নতুন করে আরেকবার ডাউনলোড করে নিবা। এই আন্ডা বাচ্চারা যারা যারা আসো, অনেকক্ষণ পড়াশোনা করলে দেখবা আমাদের দিকভ্রান্ত হয়ে যায়, মানে মন বিভিন্ন জায়গায় চলে যায়। সেক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে ধর আমি 1 মিনিট চোখ বন্ধ করে আশেপাশের যে সাউন্ডগুলো আছে এগুলো আমি ফোকাস করার চেষ্টা করি, আর একটু শ্বাস প্রশ্বাস নিই ধীরে ধীরে 1 মিনিট। দেখা গেছে যে তখন আউট যত চিন্তা আছে সবগুলো মানে আর থাকে না মনের মধ্যে। চেষ্টা করে দেখতে পারো তোমরা। আন্ডা বাচ্চা কেন, মনসুরা বলছে আন্ডা বাচ্চা কেন ভাই? আন্ডা বাচ্চা মানে হচ্ছে তোমরা পিচ্ছি, তো পিচ্ছিদের আন্ডা বাচ্চা বলে এলাকায়। ওকে,
ইবোলা ভাইরাস আমাদের সেল মেমব্রেন গুলাকে ফাটাইয়ে দেয় ভাইয়া, সেল মেমব্রেন গুলোকে ব্রাস্ট করে দেয়, ঠিক আছে? যখন সেলটা ফেটে যায় মানুষ মানে শেষ পর্যন্ত মারা যায়, ফুসকার মতো ওঠে, এরপরে মারা যায়। মোমো বলছে তার টেক্সট পড়ি না ভাইয়া। ওকে, সিলেটি ল্যাঙ্গুয়েজ পরে হবে, ক্লাস শেষ করে আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজ যাব। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ মানেই হচ্ছে চেইন, তাহলে চেইনের মতো যদি কোনো কিছু হয় তাহলে স্ট্রেপ মনে রাখবা। সেটা যদি কক্কাস চেইন হয় তাহলে স্ট্রেপ্টোকক্কাস, আর যদি বেসিলাস চেইনের মতো হয় তাহলে স্ট্রেপ্টোবেসিলাস। ক্লিয়ার? ওকে। আর সার্সিনা তো তোমরা বললা স্টেপটো এবং স্টেফাইলো। স্টেফাইলো এবং সার্সিনার মধ্যে পার্থক্য হচ্ছে এটা অনিয়ত বিন্যস্ত আর এটা হচ্ছে নিয়ত বিন্যস্ত। এটাকে বলি আমরা নিয়ত বিন্যস্ত বলি আমরা। ওকে, আর এইটার ক্ষেত্রেও সেম, এটার নাম হচ্ছে, তুমি দেখো লম্বা ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলছি বেসিলাস, আর লম্বা ব্যাকটেরিয়াগুলো যখন চেইনের মতো হয় তার নাম হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস। এইটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যে কম আকৃতির কি একটা উদাহরণ পরে আছে দেখবা, যে ভিব্রিও কলেরা একটা কম আকৃতির ব্যাকটেরিয়া, এটা দিয়ে কলেরা রোগ হয়। তাহলে আকৃতিগুলো একটু দেখবা ছবি। আর মেইনলি এই যে কক্কাসের ক্ষেত্রে সার্সিনাটা তোমাদের এখানে নাই, একটু সার্সিনাটা দেখে নিবা। তাহলে তুমি দেখো মেইনলি স্ট্রেপ্টোকক্কাস এবং স্টেফাইলোকক্কাসের নামগুলো তুমি দেখো, স্ট্রেপ্টোকক্কাসের নামের মধ্যে স্টেপ আছে, আর স্টেফাইলোকক্কাসের নামের মধ্যেই কি আছে, এই তোমার কি আছে, স্টেফাইলোকক্কাস আছে। তো নামগুলা দেখবা। আর বেসিলাসের মধ্যে এই যে পেলিসেড বেসিলাসটা একটু দেখবা তুমি, পেলিসেড বেসিলাসটা একটু ইম্পর্টেন্ট এইটা। তারপর হচ্ছে কক্কোবেসিলাস, সেলমোনেলা এবং মাইকোব্যাকটেরিয়াম, এইটুকু দেখো। স্পাইরিলাম বা সাপের মতো কারা, স্পাইরিলাম মাইনাস, একটা জিনিস মনে রাখবা, মাঝে মধ্যে এস মাইনাস দিয়ে দেয়, ঠিক আছে? এস মাইনাস মানে স্পাইরিলাম মাইনাস, তখন বলতে হবে এটা স্পাইরিলাম বা সর্পিলাকার। কম আকৃতির কারা, এটা ভিব্রিও কলেরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু ভিব্রিও কলেরা, এটা পরবর্তীতে আসবে, বানানটা শেষে আছে RAE কলেরা। এসপি মানে স্পাইরিলাম ভাইয়া। এরপরে তুমি দেখো বহুরূপী স্টিলেট, এই তারকাকার মনে রাখবা। আর এই ভিব্রিওটা আর স্পাইরিলামটা এটা খুব ইম্পর্টেন্ট, বাকি যেগুলো দাগাই দিছি দেখো, পড়া কিন্তু কমায় দিছি তোমাদের, ঠিক আছে? পড়া খুব বেশি দেই নাই, কমায় দিছি কিন্তু। এই ফ্লাজেলার ভিত্তিতে তুমি দেখো, ফ্লাজেলার ভিত্তিতে যদি কোনো ফ্লাজেলা না থাকে তাইলে তারে ফ্লাজেলা নাই, এট্রিকাস, একটা ফ্লাজেলা মনোট্রিকাস, দুই দিকে মাত্র দুইটা ফ্লাজেলা, তুমি দেখো এমফিট্রিকাস, মানে প্রত্যেক পাশে একটা করে ফ্লাজেলা থাকলে, প্রত্যেক পাশে যদি একটা করে ফ্লাজেলা থাকে তারে বলি এমফিট্রিকাস। আর যদি এক পাশে গুচ্ছাকারে থাকে তখন তারে বলি সেফালোট্রিকাস। এটা খুব ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষা আসছে। সেফালোট্রিকাস মানে কি, যদি যে কোনো একদিকে ফ্লাজেলা গুচ্ছ আকারে থাকে তখন তারা বলি সেফালোট্রিকাস। আর এমফি মানে এম, মনে রাখবা এম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে তাই না? তাহলে যে কোনো এক পাশে একটা করে থাকবে এমফিট্রিকাস, দুই পাশে দুইটা। আর এই এক পাশে গুচ্ছ আকারে অনেকগুলো, এক বান্ডেল অফ ফ্লাজেলা, এটাকে আমরা বলি সেফালোট্রিকাস, এটাকে বলি সেফালোট্রিকাস। তাহলে এই যে সেফালোট্রিকাসটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আর এই যে এমফিট্রিকাসটা একটু একটু ভালো করে মনে রাখবা। ওকে, তুমি দেখো গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ, এই দুই ব্যাকটেরিয়ার দুই রকমের কাজ আমাদের বডিতে। তো যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তাইলে আমরা প্রথমে এই ব্যাকটেরিয়াটার প্রকৃতি জানার চেষ্টা করি, সেটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কারণ হচ্ছে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলা মোটামুটি এক ধরনের অ্যান্টিবায়োটিকে ধ্বংস করা যায়, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকে আরেক ধরনের অ্যান্টিবায়োটিকে ধ্বংস করা যায়। এখন তুমি হইছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে তুমি গ্রাম পজিটিভের অ্যান্টিবায়োটিক দিয়ে দিছো, কাজ হবে না। এই জন্য আমরা আগে ব্যাকটেরিয়ার প্রকৃতি জানার চেষ্টা করি, সেটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে পরীক্ষাটা করেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান গ্রাম এই পরীক্ষাটা করেন। উনি পরীক্ষাটা করার পরে তুমি দেখো উনি বলছেন যে যারা লাল রং ধারণ করে, যারা তুমি দেখো যারা শেষমেশ লাল রং ধারণ করে তারা হচ্ছে নেগেটিভ, লাল রং ধরে রাখলে নেগেটিভ। আর যদি লাল রং ধরে না, আমরা একটা স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া আছে ধরো অনেকগুলো, আমরা এখানে লাল রং দিলাম, লাল রং দেওয়ার পর এটাকে ধুইলাম, অনেকবার শুকাইলাম, ঠিক আছে? তো কোনো ব্যাকটেরিয়া যদি সেই লাল রংটাকে ধারণ করতে পারে তাইলে হচ্ছে নেগেটিভ, আর যদি লাল রং ধারণ করতে না পারে তখন তারে বলি আমরা, লাল রং ধারণ করতে না পারলে তাইলে সেটাকে আমরা বলি পজিটিভ। তাহলে পজিটিভরা কি করে, ভায়োলেট কালার ধারণ করে, মনে রাখবা।
ঠিক আছে, কোনো জায়গায় তুমি দেখো রেড ক্রস মানে কি, সামনে বিপদ আছে, নেগেটিভ কিছু আছে। রেড রেড ক্রস মানে কি, কোনো কিছু সামনে বিপদ আছে কোনো কিছু, জন্য আমরা ক্রস লাল চিহ্ন ইউজ করি। সো মনে রাখবা, লাল যারা ধারণ করবে তারা নেগেটিভ, আর যারা লাল ছাড়া ভায়োলেট ধারণ করবে তারা হচ্ছে পজিটিভ। তুমি যে কোনো একটা মনে রাখবা, গ্রাম পজিটিভটা মনে রাখো, তাইলে নেগেটিভ গুলো মনে রাখা লাগবে না। শুধুমাত্র যে কোনো একটা উদাহরণ মনে রাখবা, এখানে বইয়ে আরো অসংখ্য উদাহরণ দেয়া আছে, আমরা এগুলা যাই নাই। তুমি খালি গ্রাম পজিটিভের নামগুলো মনে রাখবা, তাহলে নেগেটিভ এমনি পারবা। এই করোনা কি পজিটিভ নেগেটিভ কি আসবে? করোনা কি ব্যাকটেরিয়া? করোনা তো ভাইরাস। আর এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা করা হয় ভাইয়া। তুমি দেখো যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ থাকে, তুমি আমাকে অ্যান্সার বলো, এটা আমাকে চ্যাট বক্সে অ্যান্সার বলো, এটা দেখি চ্যাট বক্সে বলো, দেখি তোমরা ঘুমায় গেছো কিনা। মানে যে কোনো এক প্রান্তে আমরা বলছি এরকম একগুচ্ছ ফ্লাজেলা আছে, তার নাম কি? সবাই বলছে, এবং প্রথম অ্যান্সার করছে হচ্ছে জান্নাতুন নাইমা, সানি, নিশা, মাহিয়া, তাইবা, এরা করছে। তাহলে এটাকে আমরা সেফালোট্রিকাস বলি। দেখো এটা রাজশাহীতে আসছে। ওকে, সবাই বলছে, পুরো নাম লেখছে, নিশু জার্মিনের পুরো নাম লিখছে আবার, থ্যাংক ইউ। ব্যাকটেরিয়ার জনন, একটা ব্যাকটেরিয়া কি প্রক্রিয়া সে বংশবৃদ্ধি করে? কখনো সে অঙ্গজ জনন করে ব্যাকটেরিয়া, কখনো স্পোর দিয়ে। তোমরা জানো যে স্পোর দিয়ে কোনো জনন হলে তারে আমরা অযৌন জনন বলি, আর যদি গ্যামেট দিয়ে হয় তখন তারে আমরা বলি যৌন জনন। গ্যামেট দিয়ে যদি হয় যৌন জনন। দ্বিভাজন, দ্বিভাজন মানে কি, একটা ব্যাকটেরিয়া মাঝখান দিয়ে বিভাজিত হয়ে দুই ভাগ হয়ে যাওয়া, এটাকে আমরা বলি দ্বিভাজন। এইটাই সবচেয়ে বেশি হয়। তাহলে সবচেয়ে বেশি কোন প্রক্রিয়ায় করে? দ্বিভাজন প্রক্রিয়ায় করে। আর এইটার আরেকটা নাম হচ্ছে বাইনারি ফিশন, এটাকে আমরা বাইনারি ফিশন বলি, অথবা এটাকে এমাইটোসিসও বলা হয়। মানে ব্যাকটেরিয়ার এমাইটোসিসের নামই হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিভাজন, অথবা সে কুড়ি সৃষ্টি করতে পারে। আর গনিডিয়া এবং এন্ডোস্পোর, এগুলাকে আমরা স্পোর বলি। তো এন্ডোস্পোর জিনিসটা কি? যদি কোনো ব্যাকটেরিয়ার স্পোর প্রতিকূল পরিবেশে আবরণী তৈরি করে ফেলে, প্রতিকূল পরিবেশে যদি আবরণী তৈরি করে ফেলে, তখন তার আমরা এন্ডোস্পোর বলি। তাহলে আবরণীবদ্ধ কোনো ব্যাকটেরিয়ার স্পোরকে আমরা এন্ডোস্পোর বলি। কনজুগেশন নালী পথে, মানে দুইটা ব্যাকটেরিয়া যখন একসাথে হয় তখন মাঝখানে একটা নালী তৈরি হয়, এটাকে আমরা কনজুগেশন নালী পথে তাদের যৌন জনন হয়। ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন কি? ধরো তুমি একটা মৃত ব্যাকটেরিয়া থেকে একটা ডিএনএ একটা জীবিত ব্যাকটেরিয়ার দেহে পাঠাইলা, সেটাকে আমরা বলি ট্রান্সডাকশন। তাহলে মৃত ব্যাকটেরিয়া থেকে জীবিত ব্যাকটেরিয়ার দেহে গেলে ট্রান্সডাকশন, আর জীবিত ব্যাকটেরিয়ার দেহ থেকে আরেকটা জীবিত ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যদি যায় তখন সেটাকে আবার বলি ট্রান্সফরমেশন। মেইনলি ফাজ ভাইরাসের মাধ্যমে যায়, এটা এটা ফাজ ভাইরাসের মাধ্যমে যায়। তাহলে কোনো জীবিত ব্যাকটেরিয়া থেকে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে যদি ডিএনএ যায় তখন তারা বলে ট্রান্সফরমেশন। আর যদি কোনো মৃত ব্যাকটেরিয়া থেকে, ধরো কোনো কারণে একটা মৃত ব্যাকটেরিয়া কোনো প্রক্রিয়ায় তার ভিতরে চলে গেছে অন্য এক ব্যাকটেরিয়ার ভিতরে, তখন তার ডিএনএটা ওর মধ্যে চলে যাবে। যাওয়ার পরে দুইটা ডিএনএ একসাথে মিলিত হয়ে কি হয়ে যাবে? এটা সংকর ডিএনএ হয়ে যাবে। ব্যাকটেরিয়ার উপকারিতা, এগুলো বাসায় পড়ার জিনিস ভাইয়া, তবে তোমাদের বলবো না এগুলা। কৃষিক্ষেত্রে এই যে নাইট্রোজেন সংবন্ধন এবং নাইট্রিফাইং এজেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সংবন্ধন কি? নাইট্রোজেন গঠিত বস্তুকে অ্যামোনিয়াতে পরিণত করে, তোমাদের কোশ্চেন থাকতে পারে। আর নাইট্রিফাইং বস্তু হচ্ছে অ্যামোনিয়া থেকে সে নাইট্রেট বানায়, নাইট্রেট বানায়। তাহলে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া বানাইলে নাইট্রোজেন সংবন্ধন, আর অ্যামোনিয়া থেকে কোনো নাইট্রেট যৌগ যদি আমরা বানাই তাহলে নাইট্রিফাইং বা নাইট্রিফিকেশন বলি আমরা। এটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সংবন্ধক কারা আর নাইট্রিফাইং কারা, এইটা বেশিবার আসছে তোমাদের, দেখো বেশি দাগাই দিলাম। বেশিবার আসে কোনটা? এজিটোব্যাক্টার, সিউডোমোনাস এবং ক্লোস্ট্রিডিয়াম। এই ক্লোস্ট্রিডিয়াম অনেক জায়গায় আছে, তুমি দেখবা পাটের আঁশ ছাড়াতে, দেখো একসাথে মিলিয়ে দিলাম তোমাদের, পাটের আঁশ ছাড়াতে ক্লোস্ট্রিডিয়াম কিন্তু ব্যবহৃত হয়। আবার এটা একটা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। ক্লিয়ার? আর নাইট্রিফাইং কারা, তোমাদের প্রশ্ন থাকতে পারে, যদি দরকার নেই বলে দিলাম। ভিটামিন তৈরিতে, আচ্ছা চিকিৎসা ক্ষেত্রে যে নামগুলা পড়বা, কোনটা থেকে কি আমরা তৈরি করি, প্রতিষেধক টিকা। এই যে ডিপিটি, এটা একটা ভ্যাকসিন, কিন্তু এটা ভ্যাকসিন, 3টা রোগের ভ্যাকসিন একসাথে আমরা দেই। ভিটামিন, মানুষের ইকোলাই, ইকোলাই তুমি দেখো সে ভিটামিন বি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, বায়োটিন আমাদেরকে দেয়। আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্তের মধ্যে ইকোলাই আমাদেরকে ভিটামিন দেয় আর আমাদের থেকে পুষ্টি নেয়। বলো তো দুইজনের এই মিলিত সহাবস্থানকে আমরা কি বলি?
মিথজীবিতা মানে ইকোলাই ব্যাকটেরিয়াও আমাদের দেহের মধ্যে মিথজীবী হিসেবে কাজ করে। জিন প্রকৌশলে তুমি দেখো যে জিন প্রকৌশল মানে কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে, তাই না? ওকে, মিউচুয়ালিজম, এটা সিম্বায়োসিস বলি আমরা, বা মিথজীবিতা। তাহলে তুমি দেখো এই যে তোমার তোমার এগ্রোব্যাকটেরিয়াম বা ইকোলাই এগুলা থেকে ওই যে প্লাজমিড তৈরি করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, এজন্য জিন প্রকৌশল এগুলো ব্যবহৃত হয়। আর বায়োগ্যাস উৎপাদনে ওই যে আবার ক্লোস্ট্রিডিয়াম আসছে, তুমি দেখো সে পাটের আঁশ ছাড়াতে, নাইট্রোজেন সংবন্ধনে, বায়োগ্যাসে, এছাড়া বেসিলাস পাওয়া যায়, ইকোলাইও পাওয়া যায়, এই নামগুলা পড়বা। দেখো দাগাই দিছি, শর্ট করে দিলাম কিন্তু। আর এগুলার ভাইয়া তুমি দেখো সেলমোনেলা টাইফি, এটা খুব ইম্পর্টেন্ট আছে, বেসিলার ডিসেন্টি, যক্কার নাম টিউ, তুমি দেখো সবগুলোর নাম, টিউবারকুলোসিস যক্ষ্মা, টাইফয়েড টাইফি, আমাশয় ডিসেন্ট্রি আমাশয়, ধনুষ্টঙ্কার টিটেনাস মানে ধনুষ্টঙ্কার, তোমরা জানো এইটা, গনোরিয়া, তুমি দেখো নাইসেরিয়া গনোরিয়া, সিফিলিস, এই নামটা একটু মনে রাখবা, কারণ এটা রোগের সাথে ব্যাকটেরিয়ার তেমন মিল নেই। বাকিগুলো এমনি তোমরা পারবা। আলুর স্ক্যাব, তাহলে স্টেপটোমাস স্ক্যাবিস, ঠিক আছে? বাকিগুলা খুব কি না, তুমি দেখো রোগের সাথে তার ব্যাকটেরিয়ার নামের একটা মিল আছে, এই মিলটা ধরে ধরে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? ধনুষ্টঙ্কার, তারপর তোমার অ্যানথ্রাসিস, সিফিলিস, ঠিক আছে, আলুর স্ক্যাবিস, তামাকের ব্লাইট, এগুলোই পড়বো, পড়ো। ওকে, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য রিটেনে আসতে পারে, ঠিক আছে? এগুলো যদি তোমাদের পড়ান লাগে তাহলে তোমাদের খুব আমাদের কষ্ট লাগবে। তুমি দেখো এটা অকোষীয়, এটা কোষ আছে কিন্তু আদিকোষীয়, এটা তোমরা জানো সজীব কোষের বাইরে থাকতে পারে না, এটা তোমরা জানো ভাই। এসব ভাইরাস যেহেতু অকোষীয়, তার মধ্যে নো সাইটোপ্লাজম, নো রাইবোজোম, নো কোনো কিছুই নাই, আর এর মধ্যে সাইটোপ্লাজম এগুলো আছে। নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের ভিতরে, মানে ক্যাপসিড মানে কি, প্রোটিনের ভিতরে থাকে, আর নিউক্লিক অ্যাসিড সাইটোপ্লাজমে থাকে, হয় ডিএনএ অথবা আরএনএ। তুমি দেখো একটা ভাইরাসের ভিতরে ডিএনএ আরএনএ একসাথে থাকতে পারবে না, হয় ডিএনএ নয় আরএনএ। তো ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আরএনএ একসাথে থাকবে। এনজাইম, ভাইরাসে কোনো এনজাইম থাকে না, কিন্তু টি2 ব্যাকটেরিওফাজের মধ্যে একটা এনজাইম পাওয়া যায়, তার নাম তোমাদের বলে দিছিলাম, লাইসোজাইম। সাধারণত থাকে না, তবে টি2 ব্যাকটেরিওফাজে থাকে লাইসোজাইম, আর ব্যাকটেরিয়াতে অসংখ্য এনজাইম থাকে। ধানের ব্লাইট রোগের জীবাণুর নামটা খালি পড়বা, জেন্থোনোমাস ওরাইজি, ওরাইজি। আর এদের কোনো ক্যাপসুল নাই, ক্যাপসুল মানে মনে আছে কোষ প্রাচীরের ভিতর বাইরের দিকেও আরেকটা আবরণ যেটা পাওয়া যাইতো, তারে আমরা ক্যাপসুল বলছিলাম, এখানে নো ক্যাপসুল, নো ক্যাপসুল, নো স্পোর, নো ফ্লাজেল, একটা ফ্লাজেলা মনোট্রিকাস। তুমি দেখো এটা খুব ইম্পর্টেন্ট, কোনো ক্যাপসুল নাই, কোনো ধরনের স্পোর তৈরি করে না, আর ফ্লাজেলা থাকে একটা, আর একটা ফ্লাজেলা থাকলে তারে বলে আমরা মনোট্রিকাস। তাহলে মনোট্রিকাসের উদাহরণ কি, জেন্থোনোমাস ওরাইজি। দেখো সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে হয়, এইটুকুই মনে রাখো। আর আমরা ইউজ করি ব্লিচিং পাউডার আর জিঙ্ক সালফেট, এই দুইটা জিনিস। ব্লিচিং তো তোমরা জানো, ঢাকা শহরে পানি নিলেই দেখবা ব্লিচিং এর গন্ধ পাওয়া যায়। কলেরা, এটা খুব ইম্পর্টেন্ট, একসাথে অনেক ইনফরমেশন পড়া লাগবে। কলেরা কি দিয়ে হয়, প্রথমে বানানটা দেখো, এ ই আছে, রিটেনে আসলে ভুল করবা না। এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, খুব ইম্পর্টেন্ট, তুমি এটা দেখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা কমা আকৃতির, এটার এক প্রান্তে ফ্লাজেলাম থাকে, এক প্রান্তে ফ্লাজেলা থাকে, এটাও মনোট্রিকাস। আবিষ্কার করেন রবার্ট কচ। কচ কিন্তু যক্ষাও আবিষ্কার করেন, বা কচ বা কক বলো যেটাই। তাহলে কতগুলো ইনফরমেশন একসাথে পাইছো। তুমি দেখো একটা টক্সিন মানে বিষ, কলারেজেন নামে একটা বিষাক্ত পদার্থ নিঃসরণ করে, এটা একটি এন্টেরোটক্সিন। মানে এন্টেরোটক্সিন মানে কি, সেলের ভিতরে যে বিষ নিঃসরণ করে তার নাম এন্টেরোটক্সিন। এর আক্রমণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তোমরা জানো কলেরা মানে কি? আচ্ছা, ডায়রিয়া, কলেরা এবং আমাশয় জিনিসটা কি? খুবই ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা। দৈনিক 3বারের বেশি একজন মানুষের পাতলা পায়খানা হচ্ছে, এটাকে আমরা ডায়রিয়া বলি। দেখাই তোমাদের আমার, দৈনিক 3বারের বেশি পাতলা পায়খানা, পাতলা পায়খানা, এটাকে বলি ডায়রিয়া। 3বারের বেশি পাতলা পায়খানা, কিন্তু পায়খানাটা এত বেশি পাতলা যে চাল ধোয়া পানির মতো, তুমি দেখো চাল ধোয়া পানির মতো, তখন তারে বলি আমরা কলেরা। অতিরিক্ত পাতলা ডায়রিয়াকে আমরা কলেরা বলি। আর দৈনিক 3বারের বেশি পাতলা পায়খানা, কিন্তু পায়খানার সাথে রক্ত এবং পিচ্ছিল পদার্থ বের হয়, তারে বলি আমরা আমাশয়। তিনটা কিন্তু 3 ধরনের রোগ। তাহলে এক্সট্রিম ডায়রিয়ার নাম কি? কলেরা।
ক্লিয়ার জিনিসটা? ওকে, কলেরাতে আমরা নরমালি ওরাল স্যালাইন খাওয়াই, এবং কলেরাতে যেটা হয়, যেহেতু প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়, পানির সাথে আমাদের প্রচুর পরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, এই আয়নগুলো বের হয়ে যায়। এই আয়নকে আমরা বলি ইলেকট্রোলাইটস। তো আয়ন বের হয়ে গেলে বডির ভিতরে কি হয়, ইলেকট্রোলাইট ব্যালেন্স কমে যায়, ইমব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, এটা বললাম তাদের জন্য যারা এখন খাচ্ছে। ঠিক আছে, এখন খাওয়ার টাইম না। আইভি ফ্লুইড মানে, আইভি মানে কি, এই যে এরকম করে যে আমরা আইভিসে বা ক্যানোলা লাগাই, মানে তোমার ইন্ট্রাভেনাস শিরার ভিতর দিয়ে আমরা ফ্লুইড দেই। অনেক সময় দেখবা যে মানুষ কি হইতে মানে পানি ছাড়তে ছাড়তে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারে তো ওরাল স্যালাইন খাওয়াইতে পারবে না, তখন তারে আইভির ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো হোপফুলি এটা চাল ধোয়া পানির মতো হয়, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, আর প্রথম ইনফরমেশন তোমাদের বলে দিলাম, এটা কমা আকৃতির, এই যে এটা এই আকৃতির, ভিব্রিও কলেরা নেগেটিভ, রবার্ট কচ। ওকে, লিখিত পরীক্ষা কি টাইপের কোশ্চেন আসতে পারে? ব্যাকটেরিয়ার গঠন ফিগার চাইছে, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি। তাইলে বলছিলাম যে সকল ব্যাকটেরিয়া লাল ধারণ করে, লাল মানে কি বলো, লাল মানে কি? খাওয়ার মুড, আসানের এবং তারেকের খাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। লাল মানে কি, নেগেটিভ না পজিটিভ? রাইট, যারা লাল রং ধারণ করে তারা নেগেটিভ, আর যারা ভায়োলেট কালার ধারণ করে তারা বলি আমরা পজিটিভ। তাহলে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে লেখো। জনন সম্পর্কে ওই যে চার্টটা দিয়ে দিবা, অঙ্গজ, অযৌন, যৌন, ওই চার্টটা দিয়ে দিবা। ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া আগে মনে করো হয়তো কি গ্রামাঞ্চলে কিন্তু প্রবাদ আছে, আমার তো বড় হয়েছে গ্রামে, তো দেখা গেছে যে একজনের খুব জ্বর আসছে, জ্বর ছাড়তেছে না, তখন দেখা যাইতো যে বলছে যে বাতাস লাগছে, ঠিক আছে, অমুকের গায়ে বাতাস লাগছে, এটাকে আমরা দূষিত বাতাস বলি। ঠিক আছে, তো আগে ম্যালেরিয়াকে মনে করো এটা দূষিত বাতাস, মেল মানে দূষিত মানে খারাপ, আর এরিয়া মানে হচ্ছে তোমার বাতাস, তাহলে ম্যালেরিয়া মানে দূষিত বাতাস। কলেরা হইলে আগে যেটা হইতো, আগে কলেরা হইলে আগে যেটা হইতো তোমার, এক গ্রামে দেখবা প্রচুর মানুষ কলেরাতে মারা যাইতো, কারণ মানুষ পানি বের হচ্ছে, তো তখন মানুষ আর পানি খাওয়াইতো না, তখন কইতো পানি যা খাওয়াচ্ছি তা আরো বের হয়ে যাবে, পরে পানি খাওয়ায় না, তখন এরকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মানুষ মারা যাইতো। এই জন্য এক গ্রামে প্রচুর মানুষ কলেরাতে মারা যাইতো আগে, কলেরাতে। তখন তারে বলা হইতো, তোমরা বলছো আগে বলো তো, কলেরাতে যখন মারা যেত তখন তারা বলতো ওলা বিবি, ওলা বিবি আসছে। আর ম্যালেরিয়াতে বলা হয়তো গায়ের মধ্যে দূষিত বাতাস লাগছে। পরবর্তীতে দেখা গেল যে ম্যালেরিয়া, রোনাল্ড রস বিজ্ঞানী, রোনাল্ড রস উনি একজন বিজ্ঞানী যিনি পরবর্তীতে প্রমাণ করলেন যে দূষিত বাতাস মানে ম্যালেরিয়া না, এটা অ্যানোফিলিস মশকের কামড়ে কি হয়, ম্যালেরিয়া নামক একটা জীবাণু ছড়ায়। ওলা বিবি মানে কি, ওই যে আগে গ্রামাঞ্চলে প্রবাদ ছিল আর কি, কলেরাতে যখন অনেক মানুষ মারা যাইতো, মানুষ তখন মনে করতো যে একজন মানে কি আসছে, জিন আসছে, ওই জিনের নাম ওলা বিবি, যে আইসা গ্রামের সব মানুষকে নিয়ে যাচ্ছে, মানে মেরে ফেলতেছে। ওলা বিবি, ওলা বিবি। আরে তোমরা এই নামটা শোনো নাই? কি বলো, আগে আমরা এগুলো গল্প শুনতাম, এগুলোর নাম ওলা বিবি। আচ্ছা, আমরা ম্যালেরিয়ার জীবাণুর নামগুলা ইম্পর্টেন্ট, রোগের নাম এই চারটাই খুব ইম্পর্টেন্ট, সুপ্তাবস্থাটাও। এখন তুমি দেখো, এই যে সবচেয়ে বেশি হয় প্লাজমোডিয়াম ফেলসিপারাম, এটা খুব খারাপ। কেন খারাপ আমি তোমাকে বলতেছি। তোমরা দুই রকম টিউমারের নাম পড়ছো, বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমার। মনে রাখবা, মেলিগন্যান্ট মেল, আগে বলছি না মেল মানে খারাপ, তাহলে মেল মানে খারাপ, মনে রাখবা। আচ্ছা, তাহলে মেলিগন্যান্ট এটাই হচ্ছে সবচেয়ে খারাপ, এটার কারণে মেলিগন্যান্ট জ্বর হয় এবং সবচেয়ে বেশি তাড়াতাড়ি জ্বর হয়। ম্যালেরিয়া পরজীবীর আক্রমণের লক্ষণ কি জানো? প্লাজমোডিয়াম আক্রমণ করলে যে জ্বরটাকে নির্দিষ্ট সময় পরে পরে আসে, যে সারা দিন জ্বর থাকবে এরকম না, নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, হয় 72 ঘন্টা, নয় 48 ঘন্টা, অথবা 36 ঘন্টা একটা পর পর জ্বর আসে। যেখানে টার্সিয়ান আছে সেখানে জ্বর আসবে 2 দিন পর পর, মানে 48 ঘন্টা পর পর। যেখানে কোয়ার্টান আছে সেখানে জ্বর আসবে 72 ঘন্টা পর পর। সিম্পল জিনিস দেখো, ওকে। এখন আমরা বলছি এইটাও বিনাইন টার্সিয়ান, বিনাইন মানে ভালো, বিনাইন মানে ভালোটা, টিউমার মানে বিনাইনকে বলা হয় মন্দের ভালো, আর মেলিগন্যান্ট মানে খারাপ। যেমন তোমার টিউমার যখন ম্যালিগন্যান্ট হয় যায় আমরা তখন ক্যান্সার বলি, মানে ম্যালিগন্যান্ট মানেই খারাপ। তুমি দেখো বিনাইন টার্সিয়ানটা টার্সিয়ান থাকার কারণে 48 ঘন্টা পর পর জ্বর আসে,
এটার মধ্যে টার্সিয়ান আছে, এই জন্য 48 ঘন্টা জ্বর আসে পরপর। কিন্তু যেহেতু মেলিগনেন্ট এটা খারাপ, এই জন্য আরেকটু আগে আগেও আসতে পারে। এই জন্য প্লাজমোডিয়াম ফেলসিপারাম সবচেয়ে খারাপটা, এটার কারণে মেলিগনেন্ট বা খারাপ ম্যালেরিয়াটা হয়, এবং জ্বরটাও সবার আগে আগে আসে 36 থেকে 48 ঘন্টা পর পর। ক্লিয়ার? কোয়ার্টানটা 3 দিন পর পর জ্বর আসবে, টার্সিয়ানটা 2 দিন পর পর জ্বর আসবে। এখানে টার্সিয়ানটা 2 দিনে 48 ঘন্টা। ওকে, আরেকজন আছে জাহিদ, যে জাহিদও মিলাই দিছে, সোজাকে ওলার সাথে মিলাই দিছে। পরে দেখবা মানুষ ওলার সাথে সোজা ভাই আমারে বিয়ে দিয়ে দিছে। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের মধ্যে আসি। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ক্ষেত্রে একটা ম্যালেরিয়া পরজীবী সব সময় তার একই জায়গায় থাকতে ভাল লাগে না, তারও জায়গা চেঞ্জ করতে ভাল লাগে। ঠিক আছে? কেন? সে কিছুদিন দেখবা মশকের মধ্যে থাকে, আবার ভাল লাগে না, মশকে কামড় দিলে মানুষের মধ্যে চলে আসে। মানুষের মধ্য থেকে বংশ বিস্তার করতে করতে, মানে সংখ্যা বৃদ্ধি করতে করতে আবার মশকিতে যায়, আবার মানুষে আসে। এইরকম করে তার জীবনটা চলতেছে, দোদুল্যমান। ওকে, এখন তুমি দেখো একটা ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে, একটা ম্যালেরিয়া পরজীবী প্রথম মানুষে আক্রমণ করে, মানুষের দেহে। মানুষও দেহে তার অযৌন জনন হয়। অযৌন জনন মানে শুধু এখানে সংখ্যা বৃদ্ধি হয়। একটা জিনিস খেয়াল করো ভালো করে, এই চারটাই এই চ্যাপ্টারের পড়া। অযৌন মানে এখানে সংখ্যা বৃদ্ধি হয়, আর যৌন জনন মানে কি? মশকের যৌন জনন মানে কি? এখানে কি হয়? নিষেক হয়ে জাইগোট তৈরি হয়, নিষেক হয় এখানে, প্লাস নিষেক হয়ে জাইগোট তৈরি হয়, জন্য যৌন জনন। তো মশকির দেহে যৌন জনন হচ্ছে, তার মনে রাখবা মশকির দেহে হচ্ছে। মশকির দেহে হচ্ছে, তাই না? এই তোমরা কি আনস পেলা না ভাই? এত তোমরা প্রশ্ন করো, দেখা গেছে যে কন্টিনিউয়াস মেসেজ দিচ্ছ তোমরা, প্রশ্ন হারায় যায়, এমন হয় ভাই। আচ্ছা, মানব দেহে অযৌন জনন হয়, সংখ্যা বৃদ্ধি করে, আর মশকির দেহে যৌন জনন হয় কারণ ওখানে শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার মাধ্যমে সে জাইগোট তৈরি করে। এই জিনিসটা মনে রাখো। তো তাহলে কয়টা পোষক পাইলাম আমরা? তার পোষক পাইলাম 2টা। পোষক মানে কি? একটা ম্যালেরিয়া পরজীবী, যেহেতু পরজীবী সে, যার মধ্যে খায় দায় বড় হয় বাস দেয়, তাকে আমরা পোষক বলি। যেমন মানুষও একটা পোষক, মশকিও তার একটা পোষক। তাইলে এখানে মুখ্য পোষক কাকে বলে? তাই মনে রাখবা, প্যাচ লাগানোর দরকার নাই। একটা পরজীবীর যদি একাধিক বাহক থাকে, তাহলে যে বাহকের মধ্যে যৌন জনন হয় সেটাকেই আমরা মুখ্য পোষক বলি। মানুষের দেহে 2 জায়গায় আক্রমণ করে। আমাদের যকৃতে আক্রমণ করে, যকৃতকে আমরা বলি হেপাটিক, তোমরা জানো যকৃতকে আমরা হেপাটিক বলি। আর লোহিত রক্তকণিকাকে আমরা বলি এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, তাহলে লোহিত রক্তকণিকাকে আমরা এরিথ্রোসাইট বলি, এই জন্য সেটার নাম এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে কয় জায়গায় মানব দেহের কয় জায়গায় আক্রমণ করে? যকৃতে আক্রমণ করে, আর লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। পাইলাম। যকৃতে যাই আসে 2 ধাপে আক্রমণ করে, প্রি এরিথ্রোসাইট আর এক্সো এরিথ্রোসাইটিক হিসেবে। তো একটা জিনিস মনে রাখবা, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি আর প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই দুইটা হচ্ছে হেপাটিক সাইজোগনির অংশ। আর এরিথ্রোসাইটিক সাইজোগনির অংশ কিন্তু একটাই, এখানে কোনো ভাগ নাই, এইটুকু মনে রাখো। তাহলে মানুষের 2 জায়গায় আক্রমণ করলো, যকৃতি আর লোহিত রক্তকণিকা, এইটুকু প্রথম কথা। আর সেকেন্ড কথা, কি কি জিনিস পাওয়া যায় এটা আমরা পরবর্তীতে পড়বো, আছে পরে। মশকির দেহে যাওয়ার পরে সে তুমি গ্যামেট তৈরি করে। গ্যামেট মানে তো বুঝো, ও মশকির দেহের যে পাকস্থলী, মশকির পাকস্থলীকে আমরা বলি ক্রপ, মনে রাখবা। আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের পাকস্থলীকে আমরা ক্রপ বলি। আর গ্যামেটোগনি মানে কি? গ্যামেটোগনি মানে হচ্ছে গ্যামেট তৈরি হওয়া। গ্যামেট মানে কি? গ্যামেট, শুক্রাণুকে আমরা গ্যামেট বলি, ডিম্বাণুকেও কিন্তু আমরা গ্যামেট বলি। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা বলি আবার স্পারমাটোজেনেসিস, এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা বলি ওজেনেসিস। তাহলে গ্যামেটোগনি প্রক্রিয়ায় গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট মানে কি? স্পার্ম এবং ওভাম তৈরি হবে। এই স্পার্ম ওভাম মিলিত হইলে তারা বলি আমরা নিষেক। নিষেক হইলে তোমরা জানো একটা জাইগোট তৈরি হয়, আর জাইগোটটা থাকে প্রথমে নিশ্চল, চলাচল করতে পারে না সে, ঠিক আছে? এরপরে এই জাইগোটটা আস্তে আস্তে সচল হয়, সে হাঁটতে পারে, চলতে পারে। যখন জাইগোটটা সচল হয় তখন তারা বলি আমরা উকিনেট। প্রশ্ন আসে যে সচল জাইগোটকে আমরা কি বলি? বলতো, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? সচল জাইগোটকে আমরা কি বলি? এই প্রশ্নের অ্যান্সার আমাকে দাও। একটা জাইগোট
চলতে শুরু করছে তারা কি বলি আমরা, ওকিনেট, রাইট, এটা মনে রাখবা। এবং এই 4টা পর্যায় হচ্ছে গ্যামিটোগনির মধ্যে। প্রশ্ন আসতে পারে এরকম যে নিচের কোনটি গ্যামিটোগনির পর্যায় নয়, দিয়ে দিল নিষেক, জাইগোট, উকিনেট, উসিস্ট। তাহলে উসিস্ট গ্যামিটোগনি নয়, এটা স্পোরোগনির। এই স্পোরোগনি পর্যায়ের নাম কেন দেওয়া হয়েছে জানো? কারণ এখান থেকে স্পোরোজয়েড তৈরি হয়। এই স্পোরোজয়েড তৈরি হয় এবং এই স্পোরোজয়েড দিয়েই তুমি দেখো মানুষের দেহের মধ্যে আক্রমণ শুরু হয়। তাহলে মানুষের দেহে প্রথম আক্রমণ শুরু হয় কি দিয়ে? স্পোরোজয়েড দিয়ে। আর লোহিত রক্তকণিকায় আক্রমণ শুরু হয় কি দিয়ে? ট্রফোজয়েড দিয়ে। দেখো আমি কিন্তু তোমার এই কোশ্চেন গুলা কি টাইপে আসছে একটু ভাঙ্গাই দিচ্ছি, নইলে এমন হয় যে আমরা পরে যাই কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারি না ভাইয়া। সবাই ওকেনেট বলছে, জোসপুর না রে ভাইয়া। ওকে, তুমি দেখো যকৃতে আক্রমণ করে প্রথমে স্পোরোজয়েড, আর লোহিত রক্তকণিকে আক্রমণ করে কোন অবস্থায়? ট্রফোজয়েড অবস্থায়। আর এই যে স্পোরোজয়েড তৈরি করে কোন পর্যায়ে? স্পোরোগনি পর্যায়ে। এই স্পোরোগনিটা হয় ক্রপের প্রাচীরে। যদি এরকম একটা ক্রপ ধরো তুমি, এরকম একটা ক্রপ বা প্রাচীর ধরো, তাহলে ক্রপের বাইরের দিকে এইখানে স্পোরোগনি হয় আর ভিতরে হয় গ্যামিটোগনি। এখানে হয় গ্যামিটোগনি আর এইখানে হয় স্পোরোগনি, মনে রাখবা। কথা কোনো ক্লিয়ার না কোনো ভেজাল আছে বলো তো? কথা কি ক্লিয়ার কিনা? পেজগুলা বুঝতে পারছো কিনা এই চ্যাপ্টারের? কি টাইপের কোশ্চেন আসে? ক্লিয়ার ভাইয়া? এ জাহিদ, হেপাটিক সাইজোগনিতে আমরা আসবো, এটা আছে। মোমো বলছে ক্লিয়ার না। আবার দেখো এই চ্যাপ্টার, এই চারটাই এই চ্যাপ্টারের বেসিক জিনিস। কিভাবে? ম্যালেরিয়া পরজীবী প্রথম মানুষের শরীরে আক্রমণ করে যকৃতের মধ্যে। তো যকৃতের মধ্যে দুইটা পর্যায় হয়, প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো এরিথ্রোসাইটিক। ঠিক আছে? তুমি দেখো এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শুরু হয় কি দিয়ে? মানুষের দেহে প্রথম আক্রমণ করে কে? স্পুরোজয়েড দিয়ে। এই স্পুরোজয়েড সে যকৃতে আক্রমণ করছে। প্রথম আক্রমণ করছে যকৃতে কি হিসেবে? কি দিয়ে? ও, ম্যালেরিয়ার জীবাণুর নাম তো তোমরা পড়ো নাই। এটা আমি জানি তোমরা মনে পারো, এই জন্য তোমাদের বললাম না, প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম এক এক সময় এক এক রূপ ধারণ করে। কখনো তার নাম স্পুরোজয়েড, যখন সেরকম চোখা থাকে তার নাম স্পুরোজয়েড, আর যখন সেরকম একটু গোলাকার হয়ে যায় তার নাম ট্রফোজয়েড। মানে প্লাজমোডিয়াম কখনো সে স্পুরোজয়েড থাকে, কখনো সে ট্রফোজয়েড থাকে, কখনো সে উকিনেট থাকে, এক সময় তার এক এক নাম হয়। তাহলে মানুষের শরীরে আক্রমণ শুরু হয় স্পুরোজয়েড দিয়ে, আর আক্রমণ শুরু হয় যকৃতে প্রথমে। এরপরে যকৃত থেকে অনেকগুলা পর্যায় সম্পন্ন করে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে কি হিসেবে? ট্রফোজয়েড হিসেবে। ওটা গোলাকার দেখতে, আর এটা হচ্ছে অনেকেরা স্পিন্ডল শেপ, আমরা বলি মাকু আকৃতির, মাকু আকৃতি বলি আমরা এটা। ওকে, এরপর বাকি পর্যায়গুলো আমরা পরে দেখবো, যে এগুলো আমরা পরে দেখবো, আমরা আছে আছে পরে। এরপরে মশা যখন আবার মানুষকে কামড় দেয় তখন মানুষের দেহ থেকে সে দেখো গ্যামেট নিয়ে যায়, গ্যামেট নিয়ে গ্যামিটোগনি শুরু করে। গ্যামেট তৈরি, গ্যামেট মানে স্পার্ম এবং ওভাম, এটা কিন্তু মশকের দেহের ভিতরে তৈরি হচ্ছে এবং এটা কিন্তু যৌন জনন, যেহেতু গ্যামেট তৈরি হচ্ছে। এরপরে নিষেক হয়, নিষেকের ফলে তোমরা যেন জাইগোট তৈরি হয়, আর জাইগোটটা যখন চলতে শুরু করে তখন তার নাম কি? উকিনেট। পড়ছো তোমরা? এই উকিনেটটা এইখান থেকে প্রাচীরের বাইরে চলে আসে, মানে ক্রপের ভিতর থেকে যখন বাইরে চলে আসে তখন তারে বলছি আমরা উসিস্ট। বাইরে চলে আসলে তার বাইরে একটা আবরণী তৈরি হয়। তুমি দেখো উকিনেট যখন ক্রপের বাইরে চলে আসে তখন তার বাহিরে একটা আবরণী তৈরি হয়, তখন আমরা বলি উসিস্ট। আর উসিস্ট থেকে পরবর্তীতে স্পোরোজয়েড তৈরি হয়ে যায়। কথা এখন তোমরা হোপফুলি বুঝতে পারছো। হেপাটিক সাইজোগনি, মানুষের দেহে প্রথম যেটা, মশাকে কামড় দিলে মানুষের দেহে প্রথম যেটা ঢুকে তার নাম স্পুরোজয়েড। তুমি দেখো এই যে স্পুরোজয়েড আমাদের যকৃতের কোষে ঢুকতেছে, ঢোকার পরে এই যে স্পুরোজয়েড ছিল চিকন লম্বা, সে গোল হয়ে গেছে, তার নাম ক্রিপ্টোজয়েড। দেখছো? সে খাইতে খাইতে, কারণ যকৃতে যায় রাক্ষস ও স্পুরোজয়েড খাইতে খাইতে গোলাকার হয়ে গেছে, তখন তার নাম হয়ে গেছে ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস গুলা তুমি দেখো, তার ভিতরে নিউক্লিয়াস ভেঙে গেছে। মনে রাখবা নিউক্লিয়াস যখন ভেঙে যায় প্রত্যেকবারই তাকে আমরা বলি সাইজেন্ট। নিউক্লিয়াস যখন ভেঙে যায়, ধরো একটা নিউক্লিয়াস আছে, এটা ভেঙে বহু টুকরা হয়ে গেছে, তাহলে ওই যে বহু নিউক্লিয়াস যুক্ত এই অবস্থা, তার নাম হবে সাইজেন্ট। তাহলে তুমি দেখো তো, এটা তো হেপাটিক সাইজোগনি, যকৃতে শুরু হয়েছে তাই না? তাহলে যকৃতে আক্রমণটা শুরু হয়েছে কি দিয়ে? আক্রমণটা শুরু হয়েছে কি দিয়ে? স্পুরোজয়েড দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট।
তাহলে মানুষের শরীরে মশকে কামড় দিলে মানুষের শরীরে কোনটা পুশ করে? স্পুরোজয়েট। ওটা কোথায় যায় আক্রমণ করে? যকৃৎ কোষে আক্রমণ করে। ওকে, এরপরে ক্রিপ্টোজয়েটের যে নিউক্লিয়াসটা ভেঙে গেলে সাইজন, তারপরে তুমি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা নিউক্লিয়াস গঠন করে, তার নাম সাইজন। এটা ছিল ক্রিপ্টোজয়েট, সাইজন হয়ে ক্রিপ্টোমেরুজয়েট হয়ে গেছে। এরপরে তুমি দেখো তার নাম আবার সে নতুন যকৃৎ কোষে প্রবেশ করছে। একটা যকৃৎ কোষকে ভেঙে দিয়ে তুমি দেখো, একটা যকৃৎ কোষকে ভেঙে দিয়ে এইখানে 1200 পর্যন্ত তৈরি হইতে পারে ক্রিপ্টোমেরুজয়েট। এই ক্রিপ্টোমেরুজয়েট গুলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে সেকেন্ড ধাপে। যখন নতুন কোষকে আক্রমণ করে তখন তাকে আমরা বলি, এটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, আর এটার নাম হচ্ছে পোস্ট এরিথ্রো বা এক্সো এরিথ্রোসাইটিক। না, এখানে লিভার ক্যান্সার হয় না ভাইয়া। আচ্ছা তুমি দেখো, এরপরে সে আবার এই নিউক্লিয়াসটা আবার ভাঙে, তাহলে আবার কি হইলো? সাইজন্ট হইলো। তাহলে তোমাদের কিন্তু এটা বোঝানোর জন্য আমি বললাম যে হেপাটিক সাইজোগনিতেই, হেপাটিক সাইজোগনির মধ্যেই সাইজন্ট হচ্ছে কয়বার সাইজন্ট হচ্ছে বলো তো? সরি, হেপাটিক সাইজোগনিতে সাইজন্ট হইলো কয়বার? সাইজন্ট কয়বার হইছে বলো তো? 2বার সাইজন্ট হয়েছে কিন্তু ভাই, এটা মনে রাখবা। আর এইটাকে বললাম প্রথম ঢুকছে স্পুরোজয়েট, সে হয়ে গেল ক্রিপ্টোজয়েট গোলাকার হয়ে, তারপরে সে নিউক্লিয়াস ভাঙলো সাইজন। এরপরের ধাপ দেখো ক্রিপ্টোজয়েট মেটা ক্রিপ্টোমেরুজয়েট, এটা আবার যায় ক্রিপ্টো মেটা মেরুজয়েট। এরপরে আবার সাইজন্ট হয়, আবার মেটা ক্রিপ্টোমেরুজয়েট হয়, আবার যকৃৎ কোষে ভেঙে সে বের হয়ে যায়। বের হয়ে সে কাকে আক্রমণ করে? এরপরে সে আক্রমণ করবে কাকে বলো তো? আরবিসি বা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। তুমি এইখান থেকে মেইনলি ধাপগুলা মনে রাখবা। এইখান থেকে রিটেন খুব বেশি আসে, রিটেন আসার সম্ভাবনা খুব না, তবে আসতে পারে, কারণ বেশিরভাগ তো পরীক্ষা হয় নাই, যেহেতু বড় কোশ্চেন, সো রিটেন না আসতে পারে, কিন্তু এখান থেকে আসে কোনটা কয় ধাপ, কয়বার সাইজন্ট হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সবাই 2বার বলছে। ওকে, এরপরে সে যখন আরবিসির ভিতরে প্রবেশ করে, তুমি দেখো এই যে এটার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি বলি আমরা, রেড ব্লাড সেল। আরবিসির ভিতরে প্রবেশ করে সে কোন অবস্থায়? তুমি দেখো আরবিসির ভিতরে যখন প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় ট্রফোজয়েড। তাহলে তুমি যদি বলে যে এরিথ্রোসাইটিক সাইজোগনি হয় কোন ধাপ দিয়ে শুরু হয়, বা জীবাণুর কোন ধাপ দিয়ে শুরু হয়? ট্রফোজয়েড দিয়ে। এই ট্রফোজয়েডটা তুমি দেখো, ট্রফোজয়েডের ভিতরে একটা গহ্বর, এই যে খালি জায়গা দেখতে পাচ্ছ কিনা, যে খালি জায়গাটাকে বলি আমরা গহ্বর। এই ট্রফোজয়েডটা যখন খাবার দাবার গ্রহণ করে, তোমার একটা জিনিস বলি, এই যে ট্রফোজয়েড, এটা গহ্বর, এটা তার নিউক্লিয়াস। ট্রফোজয়েড আরবিসির ভিতরে ঢোকার পরে শুধু খায়, তার কাজই হচ্ছে খাওয়া। খাইতে খাইতে সে তার গহ্বরটাকে বড় করে দেয়, মানে গহ্বরটা বড় হইতে হইতে নিউক্লিয়াসটাকে তুমি দেখো একদম বাইরের দিকে ঠেলে দিছে। এমন হয়ে যায় যে নিউক্লিয়াসটা, বাইরের দিকে চলে গেছে, আর এই পুরাটাই হচ্ছে তার গহ্বর। তখন তুমি দেখো এটাকে একটা আংটির মতো বা রিং এর মতো মনে হয় না? এই জন্য তার নাম হচ্ছে সিগনেট রিং। তাহলে ট্রফোজয়েড পরবর্তীতে কি হইলো? সিগনেট রিং হয়ে গেল। এরপরে ট্রফোজয়েডের ভিতরে যে গহ্বরটা, এটা ফেটে যায়। গহ্বর ফেটে গেলে ট্রফোজের আকারটা এলোমেলো হয়ে যায়। তুমি দেখো এলোমেলো আকারকে আমরা এমিবার সাথে তুলনা করি, এই জন্য তার নাম এমিবয়েড ট্রফোজয়েড। তখন সাইটোপ্লাজমের মানে বাইরে কিছু দানাদার পদার্থ পাওয়া যায়, যাকে বলি আমরা সাফনার্স কণা। মনে রাখবা তোমরা, একটা মানুষের ম্যালেরিয়া জীবাণু আক্রমণ করছে কিনা এটা তার রক্তের মধ্যে সাফনার্স কণা দ্বারা আমরা শনাক্ত করি। তাহলে ম্যালেরিয়া শনাক্ত করি আমরা কি দিয়ে বলো তো? ম্যালেরিয়া শনাক্ত করি সাফনার্স দানা দিয়ে, আমরা এটুকু মনে রাখো। এরপরে তুমি দেখো তার এই যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটা ভেঙে যায়। নিউক্লিয়াস ভেঙে গেলে তার নাম কি আমাকে বলো? এই যে নিউক্লিয়াস, এই যেটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ভেঙে অনেকগুলো টুকরা টুকরা হয়ে গেছে। নিউক্লিয়াস ভাঙলে তার নাম কি? তার নাম এই যে দেয়া আছে, নিউক্লিয়াস ভাঙলেই তার নাম সাইজেন। এবং এই সাইজন যখন তৈরি হয় তখন মাঝখানে একটা বর্জ্য পদার্থ তৈরি হয়। বজ্র পদার্থের নাম হচ্ছে হিমোজয়েন। এই হিমোজয়েন পরবর্তীতে আমাদের জ্বর আসে। তাহলে তুমি দেখো এতক্ষণ পরে কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোগনির এই পর্যায়ে আইসা মানুষের জ্বর হবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? জ্বর এখন আসছে। এর পরবর্তীতে তুমি দেখো এই যে এগুলার বাইরের দিকে সাইটোপ্লাজম যুক্ত হয়, এগুলা গোলাপের পাপড়ির মতো দেখায়, তখন তার বলি আমরা রোজেট। এরপরে সেগুলা বের হয়ে যায়, সেগুলোকে বলি আমরা গেমিটোসাইট। 2 রকম আছে, মাইক্রো এবং ম্যাক্রো। তাহলে এই পর্যায়ে শুরু হয় ট্রফোজয়েড দিয়ে, শেষ হয় গেমিটোসাইট দিয়ে। আর মাঝখানে কি কি আছে তোমরা তো বুঝতেই পারলা। মাঝখানের গুলা, এখানে আছে ট্রফোজয়েড,
এরপরে তুমি দেখো সিগনেট রিং আছে, এরপরে সাফনাটস কণা আছে, একটা বর্জ্য পদার্থের নাম কি হিমোজয়েন, আর গোলাপের পাপড়ির মতো তার নাম কি রোজেট। আচ্ছা তোমাদের একটা গল্প বলি তাহলে তোমরা বুঝতে পারবা। গল্পটা হচ্ছে কি যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা দেখতে কিরকম আগে আমাকে বলো। এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা দেখতে কিরকম বলো তো, বলো। যার ঘুম আসছে তার এখন একটা বিয়ের ঘটনা বলবো, তার নাম বলবো এখন, ঠিক আছে? ওকে, লাল কালারের। তাহলে ভালোবাসার কালার তো সবসময় তোমরা জানো লাল হয়, তাই না? তাহলে তুমি রেড লাভের কথা মনে রাখো, রেড লাভ মানে লাল ভালোবাসা। এখন ধরো একজন মানুষ করছে কি, আসতে পারে তোমার যে নিচের কোনটি এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপ অথবা ধাপ নয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে এগুলো মনে রাখবা কিভাবে? তাহলে যেহেতু লোহিত রক্তকণিকা লাল, তাহলে রেড, রেড লাভ মনে রাখতে পারি। তাহলে ধরো একজন ছেলে একজন মেয়ের সাথে তার প্রেমিকার সাথে দেখা করতে গেছে, সে হাতে কি করছে, একটা গোলাপ নিয়ে গেছে। তাইলে তাইলে কি বলতে পারি আমরা, রোজেট ধাপ, তাই না? গোলাপ নিয়ে গেছে মানে কি, রোজেট। বুঝতে পারছো কথা? তাহলে রোজেট কি, গোলাপ নিয়ে গেছে সে রোজেট, রোজেট। ওকে। সেকেন্ড কথা হচ্ছে যাওয়ার সময় সে হাতের মধ্যে, সে প্রেমিকার তার হাতের মধ্যে একটা আংটি পরাইয়া দিছে, এই আংটির নাম কি, সিগনেটিং। তাহলে ভালোবাসায় গোলাপ আছে, আংটি আছে, তাই না? এক। এর পরের দিকে হচ্ছে এইটা হচ্ছে কি তোমার মানে প্রেমিকের বড় ভাই এটা দেখে ফেলছে, দেখার পরে আইসা ওই প্রেমিককে ইচ্ছা মতো মারছে, মারতে মারতে দেখো মুখের শেপ চেঞ্জ করে দিছে একদম, ঠিক আছে? এই যে মুখের যখন শেপ চেঞ্জ করে দিছে তখন তার নাম কি হয়ে গেল, এমিবয়েড ট্রোফোজয়েড, ঠিক আছে? এব্রো তেব্রো দেখো অনিয়ত আকারের করে দিছে, মুখের কোনো শেপ নাই, এমন মাইর দিছে। মারতে মারতে তাও ছাড়তেছে না, আরো মারতেছে, মারতে মারতে তুমি দেখবা সে এক সময় পায়খানা করে দিছে। বর্জ্য পদার্থ না পায়খানা, ওটার নাম হচ্ছে হিমোজয়েন। তাহলে ওটার নাম হচ্ছে হিমোজয়েন। তাহলে বুঝতে পারছো তো? তাহলে একজন রেড লাভ ভালোবাসার গল্পের কাহিনীর মধ্যে একজন প্রেমিক তার প্রেমিকের সাথে দেখা করতে গেছে, সে যাওয়ার সময় সে গোলাপ নিয়ে গেছে, সেটাকে আমরা বলছি রোজেট। সে একটা রিং নিয়ে গেছে যাকে বলে সিগনেট রিং। এরপরে এটা প্রেমিকের বড় ভাই দেখার পরে সে তাকে আচ্ছা মতো মাইর দিছে, মারতে মারতে তার বডি শেপ চেঞ্জ করে ফেলছে তখন তার নাম দেয় এমিবয়েড ট্রফোজয়েড। এরপরে আরো বেশি মাইর দিতে দিতে সে দেখবে একসময় কি করছে, বর্জ্য পদার্থ নিষ্কাশন করে দিছে তারে, এটাকে বলছি আমরা হেমোজয়েন। তাহলে এইটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলা মনে রাখবা। এইখানেও কিন্তু একবার সাইজন্ট হইছে ভাইয়া, এইখানেও একবার সাইজন্ট হইছে। তাহলে বলো তো মানুষের দেহে কয়বার সাইজন্ট হইছে এখন বলো, মানুষের দেহে কয়বার সাইজন্ট হইছে আমাকে একটা বলো। একটা মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর কয়বার সাইজন্ট হইলো? 3বার। হেপাটিকে 2বার আর এরিথ্রোসাইটিকে কিন্তু একবার হইছে। হেপাটিকে 2বার, এরিথ্রোসাইটিকে একবার। এরপরে এই অবস্থায় যখন এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হওয়ার পরে যখন এই গ্যামেটোসাইট গুলা থাকে রক্তের মধ্যে, আমাদের মশকে কামড় দিলে তখন এই রক্তগুলা নিয়ে যায়। রক্ত যখন নিয়ে যায় তখন মশকির দেহের ভিতরে চলে যায় এগুলা। মশকির দেহের ভিতরে মাইক্রোগ্যামেটোসাইট যায়, ম্যাক্রোগ্যামেটোসাইট যায়। যাওয়ার পরে ওই দেখো ম্যাক্রোগ্যামিট যেটা, এই ম্যাক্রোগ্যামিট থেকে তৈরি হয় ডিম্বাণু, মনে রাখবা। এই ম্যাক্রোগ্যামিট থেকে, এই ম্যাক্রোগ্যামিট থেকে ডিম্বাণু তৈরি হয়। আর যে মাইক্রোগ্যামিট থেকে, এই যে মাইক্রোগ্যামিট তুমি দেখো, এই মাইক্রোগ্যামিটটা এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ হয়ে গেছে না, ধরো একটা গ্যামিট, এটা হুট করে আঙ্গুলের মতো দেখবে এরকম হয়ে গেছে, এটাকে আমরা বলি এক্স ফ্লাজেলেশন। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, লাইনটা লিখে নাও, এক্স ফ্লাজেলেশন। তাহলে মাইক্রোগ্যামিট এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় সে শুক্রাণু তৈরি করে, আলটিমেটলি কি তৈরি করে, শুক্রাণু। আর ম্যাক্রোগেমিটটা সে ডিরেক্টলি তৈরি করে ফেলে ডিম্বাণু। ম্যাক্রোগেমিটটা ডিরেক্ট সেই যেটা ডিম্বাণু তৈরি করে ফেলছে। তাহলে মাইক্রোগেমিট থেকে এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় তৈরি হয় কি, ফ্লাজেলা মানে আঙ্গুলের মতো দেখছো না আগে এরকম ফ্লাজেলা, এক্স ফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু যেহেতু এরকম লম্বা লম্বা, তাহলে মনে রাখবা শুক্রাণুর ক্ষেত্রে এক্স ফ্লাজেলেশন হয়, ডিম্বাণুর ক্ষেত্রে হয় না। এরপরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, নিষেক হয়। নিষেকের ফলে যে জিনিসটা তৈরি হয় তার নাম আমরা পড়ছি আগে, তার নাম হবে জাইগোট। এই জাইগোটে যখন চলতে শুরু করে তার নাম কি, ওকিনেট। তাহলে জাইগোট কিন্তু 2n, কারণ শুক্রাণু n, ডিম্বাণু n মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। তাহলে জাইগোট সবসময় 2n হয়, তোমরা জানো ডিপ্লয়েড হয়। এরপরে জাইগোট যখন চলতে শুরু করে তার নাম হচ্ছে উকিনেট। এই উকিনেটটা যখন দেখো যে ক্রপের বাইরে, দেখো এখন বাইরে চলে আসছে, যে বাইরে বাইরে চলে আসে তার নাম হচ্ছে উসিস্ট।
চলে আসে বাইরে উসিস্ট। উসিস্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিয়োজন হয় ভাইয়া মিউসিস। তাহলে উসিস আছে ডিপ্লয়েড, মিউসিস হয়ে হ্যাপ্লয়েড কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড স্পুরুজয়েড হয়ে যাবে। এই স্পুরুজয়েডটা মশকের লালা গ্রন্থির মধ্যে এসে জমা থাকবে, আর লালা গ্রন্থি থেকে পরবর্তীতে মশকি কামড় দিবে, কামড় দিলেই মানুষের রক্তের মধ্যে স্পুরুজয়েড দিয়ে দিবে। ওই স্পুরুজয়েড অন্য মানুষের শরীরে আবার হেপাটিক সাইজোগনি শুরু করে দিবে। তাহলে এইখানে বুঝতে পারছো কোন গেমিট থেকে কি হচ্ছে? নিষেক হচ্ছে, জাইগোট তৈরি হয়, চলতে শুরু করলে উকিনেট, উকিনেট যখন বাইরে চলে আসে উসিস্ট, আর উসিস্টে মিউসিস হয়ে গেলে স্পুরুজয়েড তৈরি হয়ে যায়। কথাটা ক্লিয়ার কিনা আন্ডা বাচ্চারা, আমার ছোট ভাই বোনেরা ক্লিয়ার কিনা বলো? এখন আরেকটা কোশ্চেন যেটা, যে একটা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের মধ্যে শুধুমাত্র এই 3টা দশা হচ্ছে ডিপ্লয়েড দশা, জাইগোট, ওকিনেট, ওসিস্ট। এরপরে ওসিস্টে মিউসিস হয়ে গেলে হ্যাপ্লয়েড হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের মধ্যে মাত্র 3টা দশা আছে ডিপ্লয়েড। কোনটা? জাইগোট দশা, ওকিনেট দশা, ওসিস্ট দশা। এইটুকু মানে দেখাই দেখো। এই যে একটা স্পার্ম এবং ওভাম মিলে একটা জাইগোট তৈরি হইলো, তাই না? একটা স্পার্ম প্লাস একটা ওভাম মিলে কি তৈরি হয় তোমরা জানো? একটা জাইগোট তৈরি হয়। আমি বলছি এই জাইগোটটা যখন সচল হয় তখন তার নাম হয়ে যায় উকিনেট। তাহলে সেও ডিপ্লয়েড, জাইগোটও ডিপ্লয়েড। এইটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। এন প্লাস এন মিলে ডিপ্লয়েড হইলো। সে চলতে শুরু করছে, সেও ডিপ্লয়েড। সে যখন ক্রপের বাইরে চলে আসে তখন তার নাম কি? উসিস্ট, এটাও ডিপ্লয়েড। উসিস্টের মধ্যে মিউসিস হয়, তোমরা জানো মিউসিস হইলে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। তাহলে উসিস্টে যখন মিউসিস হয়, দেখো খুব সিম্পল জিনিস, কিন্তু পর্যায়টা বুঝলে তাহলে বুঝতে পারো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। মিউসিস হইলেই তখন তৈরি হয়ে যায় স্পুরুজয়েড। তাহলে স্পুরুজয়েডটা হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ এখানে মিউসিস হয়ে গেছে। ওকে, আর বিয়ে করাবো না, বিয়ে করানোর সময় শেষ। ম্যালেরিয়ার টিকার নাম হচ্ছে মস্কোই রিক্স। মানে ম্যালেরিয়ার রিস্ক থেকে বাঁচার জন্য, ম্যালেরিয়ার রিস্ক থেকে বাঁচার জন্য আগে থেকেই যে টিকা দেয় তার নাম মস্কোই রিক্স। তাহলে এটা মনে রাখবা, মস্কো মানে মশা, আর রিক্স মানে হচ্ছে রিস্ক থেকে বাঁচার জন্য, এটা মনে রাখবা। আর ডোজ 4টি। আর ফেলসিপারাম বলছিলাম সবচেয়ে খারাপ, কারণ এটা মেলিগন্যান্ট তৈরি করে, এই জন্য 4টা ডোজ দিতে হয়। তাহলে মস্কোরিক্সের ডোজ হচ্ছে 4টা। এখন দেখি তোমরা পারো কিনা। এখন ভুল করা যাবে না, এটা বারবার তোমাদের জাস্ট এটা ওপেন করার আগে, পোলটা ওপেন করার আগে আমি বলছি কিন্তু এটা। ওকে, তাও অনেকে ভুল করছে আমার আন্ডা বাচ্চারা, এরকম ভুল করলে চলবে না। তুমি দেখো এটা, এরকম ভুল করলে চলবে না। অ্যান্সার হবে মস্কোই রিক্স, আমি বলছি কিন্তু, এই যে এটা রিক্স। আচ্ছা যাই হোক, তোমাদের ক্লাস আজকে আমরা আর বেশি নিব না, তোমাদের এইটুকু দেখো। এটা হচ্ছে রিটেন পার্টের অংশটুকু, এটা তোমরা তো পিডিএফ পাইলে তোমরা বুঝতেই পারবে রিটেন পার্টে কি কি আছে। তুমি দেখো রিটেন পার্টে অংশগুলো দেখো, ম্যালেরিয়া পরজীবীর সুপ্তিকালগুলো দেখাও কিভাবে বিস্তার করে, ম্যালেরিয়ার জনুক্রম ব্যাখ্যা করো। জনুক্রম মানে ওই যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দশাটা, ওটা জনুক্রম। আর বাকিটুকু তোমাদের এটা দেখলেই খুশি হয়ে যায়। এখন বলো তোমাদের মনে আছে কিনা এই ঢাকা ভার্সিটির মধ্যে 1700 সিটের মধ্যে তোমার কয়টা সিট বলো আমাকে দেখি, তো তোমাদের স্পিরিটটা আছে কিনা। সিট তোমার কয়টা? আচ্ছা, মিলি বলছে আন্ডা বাচ্চা বলবো না। আমার ভাল লাগে বলতে, আমি আদর করে বলি ভাইয়া। কয়টা সিট দরকার? অবশ্যই একটা দরকার, অবশ্যই একটা দরকার। এবং তোমাদের আমি আগে দাওয়াত দিয়ে দিছি, ভার্সিটি দেখা হইলে চা অথবা কফি ইনশাল্লাহ খাবা। এজন্য সেই জন্য পড়বা ভালো করে। আল্লাহ আমাদের সুস্থ রাখছে এখনো, এখনো এই অবস্থা থেকে আমরা শুক্রিয়া। ও আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ি ভাইয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ডাক্তার হয়ে গেছি, চেম্বার দেই নাই, পড়তেছি। সিলোটি ভাষা তোমরা বুঝতে পারতাই নাই ভাই, সিলেটি ভাষা তোমরা বুঝতাই নাই। ইতা কিতা করো, কিতা মাতো। ও জাহিদ নামে একটা পোলা আছে তাইলে না?
বিশ্বনাথ চিনি রে ভাই, বিশ্বনাথ আমার খান্দাত, আমি জগন্নাথপুর। ওকে, ভালো থাকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো স্টুডেন্ট ভাইদের জন্য আমি হচ্ছে একটা পোল লঞ্চ করে দিয়েছি, সবাই একটু পার্টিসিপেট করো। আর তোমাদের কালকে কিন্তু হচ্ছে সলভ ক্লাস হবে। হ্যাঁ, তোমরা হয়তো বা অনেকেই বলতেছো কালকে তোমাদের জিকে ক্লাস হওয়ার কথা ছিল, আগের রুটিনে হয়তো দেখছো, কিন্তু কালকে হচ্ছে তোমাদের আমাদের যে উইকলি এক্সাম গুলো হয় সেই উইকলির সলিউশন ক্লাস হবে। তোমাদের এই আইডির মাধ্যমেই বিকেল 3টায় হবে ক্লাস। হ্যাঁ, সবাই একটু কালকে ক্লাসে জয়েন করবা। আর কেউ কেউ বলতেছিলা হচ্ছে তোমাদের ওই বায়োলজি রুটিন, বায়োলজি সিলেবাস, মানে আমাদের পরবর্তী যে লেকচার গুলা, মানে 4, 5, 6 উইকের যে সিলেবাস রুটিন দেওয়া হয়েছে, এখানে তোমরা রুটিনটা ডাউনলোড করে রাখবা। একজনের সিলেবাসের কথা বলছিল, সিলেবাসটা ঠিক আছে, ডাউনলোড করলে হয়তো বুঝতে পারবা। আর কালকে সলিউশন ক্লাসে সবাই জয়েন করবা। আর আজকের ক্লাস এই পর্যন্তই। তো ভাইয়া সবাই ভালো থাকো, কালকে তোমার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আদনান ভাই, জাহিদ ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই।